আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিং মেনলি আমরা স্ক্রিপ্টিং বলতে কি বুঝি, কিভাবে আমরা আমাদের আহ, যে ওয়েব পেজ আছে, ওয়েব পেজে কিভাবে আমরা স্ক্রিপ্ট অ্যাড করব সেই বিষয়টা। দেন আমাদের আর কি কি ছিল এখানে, এইচটিএমএল এর যে স্পেশাল পারপাস, মানে এইচটিএমএল এ যে আমরা ট্যাগ ইউজ করি সেটার কিছু স্পেশাল পারপাস আছে, সেই ট্যাগগুলো আমরা দেখব। এবং আমরা যে স্ট্রাকচারটা করব, আমাদের ওয়েব ওয়েব পেজের যে স্ট্রাকচারটা করব সেটা কিভাবে এসইও ফ্রেন্ডলি হয়, এটা আমরা কয়েকটা আহ, বিষয়ের উপরে ইম্পর্টেন্স দিব। সেগুলো আমরা যদি ঠিকমতো মেনটেন করি তাহলে আমাদের এসইওটা কারেক্ট হয়ে যাবে। এরপরে আমাদের লাস্ট টপিকস, সেটা হচ্ছে ওপেন গ্রাফ। ওপেন গ্রাফ হচ্ছে যে জিনিসটা আমরা বুঝবো, সেটা হচ্ছে লাইক আমরা আমাদের ওয়েব পেজে কোনো একটা লিংক কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, লিঙ্কডইন, ফেসবুক হতে পারে। তো শেয়ার করলে আমাদের যাতে একটা ইনফরমেটিভ এবং লুক্রেটিভ এবং এটা ফেক মনে না হয়, এরকম একটা সিনারিও আমাদের আহ, যখন আমরা ইউআরএলটা দিব আমাদেরকে শো করে। এই হচ্ছে আমাদের ক্লাসের টপিকস। তো ইন দ্য মিন টাইম আপনারা অলরেডি এইচটিএমএল এর ট্যাগ দেখে ফেলছেন, এইচটিএমএল স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা জানছেন, এবং আমার মনে হয় যে আপনারা আহ, বেশ কিছু সেগমেন্টও শিখে ফেলছেন, যে কিভাবে এইচটিএমএল এর কোড কিভাবে শুরু হয়, কি কি মেইন ট্যাগ থাকে, এবং কোথায় আমাদের মেইন যে কন্টেন্ট থাকবে সেটা আমরা কিভাবে কোথায় লিখবো সেটাও আপনারা দেখছেন। ওকে। তো আমি আমার যে ভিএস কোড এটা দেখা যাচ্ছে মনে হয়, এটা আপনাদের সাথে একটু আলোচনা করি। যেমন আমরা একেবারে শুরু থেকে আসি। আমরা যদি আমাদের কোড এডিটর ইউজ না করি, আমরা যদি নিজেরা ম্যানুয়ালি একটা পেজ তৈরি করি স্টাইল বাদে, কোড যেটাই আমরা যে আমাদের যে এইচটিএমএল পেজ, এবং এইচটিএমএল পেজ মানে একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের আমরা স্টার্ট থেকে এন্ড যে জিনিসগুলো আমরা ইউজ করি সেই জিনিসগুলো যদি আমি একবার ওভারভিউ করি। এই যে আমরা যে পেজটা তৈরি করি সেটা আমাদের এইচটিএমএল, এই এইচটিএমএল ট্যাগ স্টার্ট এবং এইচটিএমএল ট্যাগ ক্লোজ, এর ভেতরেই কিন্তু আমাদের ওয়েব পেজের অন্যান্য সব ট্যাগগুলো থাকবে। সো এইচটিএমএল এর পরের ট্যাগটা কি, আমাদের হেড ট্যাগ। হেড ট্যাগের পরের হেড ট্যাগের ভেতরে কারা থাকে, টাইটেল থাকে, মেনলি টাইটেল থাকে, যেটা আমাদের ব্রাউজারে শো করে, তাই না? আমাদের ব্রাউজারে যে ট্যাব থাকে, ট্যাবে আমরা যে পেজে আছি সেই পেজে শো করছে। সো টাইটেলের পরে আমাদের এইচটিএমএল এর হেড, হেডের টাইটেল, এখানে আরও কিছু আমাদের ট্যাগ থাকবে, সেই ট্যাগগুলো আমরা দেখব। সেগুলোই আমাদের স্পেশাল পারপাস ট্যাগ। এরপর আমাদের বডি ট্যাগ থাকে, এই বডি ট্যাগের ভেতরেই আসলে আমাদের মেইন কন্টেন্ট, আমরা যা দেখাতে চাচ্ছি সেগুলো আমরা দেখাই। সো বডি ট্যাগের ভেতরে আমরা কিন্তু অনেক ধরনের ট্যাগ আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা যদি স্ট্রাকচারাল ওয়েতে এবং যেটা অ্যাক্সেসেবল, রিড অ্যাক্সেসিবিলিটি ঠিক রেখে আমরা যদি আমাদের ওয়েব পেজ তৈরি করি বা কোডিং করি, তাহলে এটা শুধুমাত্র যে এসইও ফ্রেন্ডলি হবে এরকম না। আমাদের দেখা গেছে যে রিচ, মানে অ্যাক্সেসিবিলিটি, যেটা যে সবসময় ওয়েব পেজ যে নর্মাল পিপলরা ইউজ করবে এরকম না, যারা কিছু স্পেশাল, যারা হয়তো চোখে দেখে না, হ্যাঁ, তারাও ইউজ করতে পারে। সো তখন এইসব জিনিসগুলো যদি আমরা ঠিকমতো ইউজ করি, তাদের ক্ষেত্রেও আমাদের ওয়েব পেজটা অ্যাক্সেসিবিলিটি 100% ঠিক থাকবে। তো সেজন্যই কিন্তু আমাদের আগে আমরা বেশ কিছু ট্যাগ ইউজ করতাম আমাদের পেজকে সাজানোর জন্য। স্পেশালি আমরা ডিভ ইউজ করতাম এবং টেবিল ইউজ করতাম, রাইট? আপনারা অলরেডি ডিভ ট্যাগ মেবি দেখছেন, এবং টেবিল ট্যাগ তো 100% দেখছেন আর কি। সো ডিভ মানে হচ্ছে ডিভিশন ট্যাগ। সো ডিভিশন ট্যাগ এবং টেবিল ট্যাগ ইউজ করে আমরা আসলে আমাদের পেজের স্ট্রাকচার তৈরি করতাম।
সো এরপরে এখন দেখা গেল যে অনেক ধরনের প্রবলেম হয়, তখন আমরা এই সিমেন্টিক ট্যাগগুলো ইউজ করি, তাই না? আসলে ডিফ ট্যাগের তো নিজস্ব কোনো মিনিং নাই। সো এটা যদি কোনো স্পেশাল মেশিনে যায়, সে রিড করতে পারে না, বা অনেক সময় কোন সেকশনটা কি এটা বোঝা যায় না। এই জন্য আস্তে আস্তে হেডার, ন্যাভ, এক একটা সিমেন্টিক, যেগুলোর ট্যাগ দিয়েই একটা মিনিং তৈরি হয়, কিন্তু এই ট্যাগগুলো নিজস্ব কোনো স্পেশাল ইফেক্ট নাই যেটা আমাদের ওয়েব পেজে সে দিবে। লাইক এটার উপর যদি আমরা স্টাইল তৈরি করি তাহলে সে স্টাইল দিবে, আদারওয়াইজ এটার কিন্তু নিজস্ব কোনো স্টাইল নাই। একইভাবে ন্যাভ ট্যাগ, দেন মেইন ট্যাগ, আর্টিকেল। বাট আর্টিকেল, এই ট্যাগের একটা মিনিং আছে। ন্যাভ তো আমরা বুঝতে পারতেছি, নেভিগেশন ট্যাগ। হেডার মানে হচ্ছে একটা পেজের মেইন কন্টেন্ট, মানে আপনার পেজটা মেইন যে টপিকস, বোল্ড টপিকস যেটা, সেটা হচ্ছে আমাদের হেডার ট্যাগের ভেতরে থাকে। নেভিগেশনটা নেভিগেশনের ভেতরে থাকে। মেইনের ভেতরে মেইন কন্টেন্ট থাকে। সো এই এক একটা কন্টেন্ট আবার এক একটা আর্টিকেল হতে পারে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট যে যে জিনিসগুলা সেগুলা। সো একটা আর্টিকেল আবার যে কোনো একটা বিষয়কে ফোকাস করতে পারে। আবার একটা আর্টিকেলের ভেতরে আর্টিকেল আবার কি কি নিয়ে গঠিত হতে পারে: হেডিং, প্যারাগ্রাফ, আদার্স, ইমেজ, তারপর হচ্ছে সেকশন, এগুলো সব নিয়েই তৈরি হতে পারে। আবার দেখা গেছে যে সেকশন এটাও হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল সেকশন। বাট আর্টিকেল আর সেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? আপনারা যখন দেখবেন যে ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, কম্পোনেন্ট ইউজ করতেছেন কোনো একটা আহ, কোনো একটা জাভা স্ক্রিপ্টের, তো তখন দেখা গেছে যে যে কম্পোনেন্টগুলো রিউজেবল সেগুলো হচ্ছে আমরা আর্টিকেল ব্যবহার করি। মানে আপনি একটা কম্পোনেন্ট তৈরি করলেন, একটা এরকম একটা পোস্টের জন্য একটা আর্টিকেল তৈরি করলেন, একটা সেগমেন্ট তৈরি করলেন স্টাইল দিয়ে, সব কিছু দিয়ে, এবং ওখানে ডাইনামিক্যালি ডাটা পাস করলেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি পাস করলেন। তো সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো হচ্ছে আপনার কম্পোনেন্ট বেস জিনিসপত্র তৈরি করার জন্য আর্টিকেল হয়। আর আর্টিকেলের ভেতরে আবার অর্গানাইজভাবে ডিভিশন তৈরি করার জন্য আমরা সেকশন ইউজ করি। সো সেকশন ইনক্লুডেড আবার হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, আদার্স থিংস। বাট আর্টিকেল শুধুমাত্র আর্টিকেলের ভেতরে আবার সেকশন থাকবে আর কি। এই হচ্ছে মানে সেকশনের আপার লিমিট বা প্যারেন্ট হচ্ছে আর্টিকেল, বাট আর্টিকেলের প্যারেন্টে আমরা সেকশন ইউজ করতে পারবো না। এই হচ্ছে হায়ারার্কি। ওকে। এরপরে আমরা যদি আমাদের সাইড নেভিগেশন বার থেকে অ্যাসাইড ইউজ করলাম, দেন আমাদের ফুটার, যেখানে আমাদের কপিরাইট বা আদার্স ফুটার, নিচের যে বটম সাইড যে অপশন, মেইনলি কপিরাইট থাকে, অ্যাড্রেস থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, বা কোনো সাবস্ক্রিপশনের লিঙ্ক থাকে, সেগুলো আমরা ফুটারে ইউজ করি। ঠিক আছে? তো এটা হচ্ছে একেবারে বেসিক আপনার পেজ স্ট্রাকচার। এরপরে আমরা কি কি জিনিস অ্যাড করতে পারি, ঠিক আছে? স্ক্রিপ্টিংয়ে আসার আগে আমি কি কি জিনিস এখানে আমরা অ্যাড করতে পারি সেটা আমরা একটু দেখি আর কি। সো স্ক্রিপ্টিংয়ে আসার আগে এই পেজটাকে আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি, বা এটা যদি আপনি ভ্যালিডেশনে যান, দেখবেন যে আমরা আমরা দেখাবো আর কি কোনো এক সময় পেজ ভ্যালিডেশন, যে আপনি যে কোড করলেন এটার ভ্যালিডিটি কতটুকু, বা আপনার পেজটা ঠিক আছে কিনা 100%। তো তখন আসলে এই জিনিসগুলো দেখা যাবে যে এই পেজটা ঠিক নাই। কেন পেজটা ঠিক নাই? এবার আমরা স্পেশাল যে আমাদের অ্যাট্রিবিউট থাকে বা ভ্যালু আমরা দিতে হয়, সেই ভ্যালুগুলো আমরা অ্যাড করতেছি। সো ফার্স্ট টাইপ, একেবারে ফার্স্ট, এই এইচটিএমএল এর ওপরেও প্রত্যেকটা ব্রাউজারই আসলে আমাদের এইচটিএমএল যে পেজ থাকে বা ওয়েব পেজ থাকে এটাকে আসলে এক্সিকিউট করে, কম্পাইল করে। তো ব্রাউজার তো একটা ব্রাউজারের ভেতরে কিন্তু অনেক লাইব্রেরি থাকে, যেমন জাভা স্ক্রিপ্টে এক্সিকিউট করার জন্য লাইব্রেরি আছে। এবং সেই জাভা স্ক্রিপ্টার লাইব্রেরিটা কখন রান হয়? অন ডিমান্ডে। তার মানে পেজটা যখন আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন তখন ক্লায়েন্ট মেশিনে ব্রাউজার যদি ইনস্টল থাকে, সেখানে ইঞ্জিনগুলা, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনগুলো ইনস্টল করা থাকে, সেই ইঞ্জিন দিয়ে আপনার ওই পেজের ভেতরে যদি কোনো জাভাস্ক্রিপ্টের কোড থাকে সেটাকে সে কম্পাইল করে আউটপুট দেয়। ওকে। তো শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট না, ব্রাউজারে আরও কিছু এক্সপেক্ট করে যে একেবারে ফার্স্টে সে ওভারশিওর থাকতে চায় যে আমি যে পেজটা ওপেন করলাম রিকোয়েস্টের মাধ্যমে, এটা কি ডক ফাইল, পিডিএফ ফাইল, ইমেজ ফাইল, অর সামথিং এলস। তখন সে আপনাকে ফার্স্ট যে ট্যাগটা নিয়ে আসবে, যে ডক টাইপ, হ্যাঁ, এই ডক টাইপটা এইভাবে লিখতে হয়: ডক টাইপ এবং এইচটিএমএল। এটা দিয়ে আমরা প্রথমেই ব্রাউজারকে বুঝাই দিলাম আমার এটা একটা এইচটিএমএল পেজ আমরা রান করতেছি ব্রাউজারে, এটা বুঝাই দিলাম। ওকে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল আবার দেখেন, আপনি আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে আপনি ওয়েব পেজ তৈরি করতে পারেন, তাই না? বাংলাতে করতে পারেন, ইংরেজিতে করতে পারেন,
আরবিতে করতে পারেন, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি ওয়েব পেজ তৈরি করতে পারেন। তো প্রত্যেক কান্ট্রি ওয়াইজ বলতে পারেন, বা হ্যাঁ কান্ট্রি ওয়াইজ, বা বা ধরেন কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ব্রাউজারে কি করে তার ল্যাঙ্গুয়েজ সেট থাকে। তো এই ধরনের প্রবলেম এক্সিকিউট করার জন্য, প্রবলেম যাতে না হয় সেটা ঠিক রাখার জন্য, আপনি পেজ যখন লোড হচ্ছে তখন এইচটিএমএল ট্যাগে আপনি ডিফল্ট বলে দিতে পারেন যে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে এখানে ইউজ করতেছেন। সো এখানে আমরা ইএন ইউজ করতেছি, দ্যাট মিনস হচ্ছে ইংলিশ ইউজ করতেছি। হ্যাঁ, সো এরকম আপনি যদি বাংলা ইউজ করেন বা আদার্স ইউজ করেন, এখানে আমরা সেটা বলে দিব আর কি, যে আমরা ইংলিশ এখানে বলবো। আদার্স মানে বাংলা ইউজ করলে আসলে ওইরকম বলবো না, আমরা তখন ক্যারেক্টার সেট বলে দিই আর কি, যে কোন ক্যারেক্টার সেটে আমরা আসলে আমাদের ওয়েব পেজটা লিখতেছি, সেটাই জাস্ট এর পরের লাইনে হবে আর কি, বা এর পরের লাইনে হেডিং এর পরের লাইনে হেডের ভেতরে আমরা যেটা লিখবো সেটা। সো এটা বাই ডিফল্ট ব্রাউজারের আসলে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ, যেটা নট আমাদের ওয়েব পেজ। আমি একটু ভুল বলে ফেলেছিলাম যে আমরা যে বাংলা আমরা আমরা ওয়েব পেজ ক্রিয়েট করতেছি সেইটা কি না, সেইটা না। এটা হচ্ছে মানে ব্রাউজারকে বলা, যে ব্রাউজার ওই যে আমরা মাঝে মাঝে দেখি না যে আমাদের যদি কোনো একটা নিউজ পেপার ওপেন করি তাহলে এটা বলে ট্রান্সলেট করবে কিনা। সো এই যে ব্রাউজার যে ট্রান্সলেট করে দিচ্ছে বা যেটা করতেছে, মানে ব্রাউজার যেটা বুঝতে পারতেছে সেইটা আমরা ল্যাঙ্গুয়েজটা বলতেছি ইংলিশ এইচটিএমএল, এটা আমরা বলে দিচ্ছি। এরপরে আমাদের পেজের ভিতরে কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে ক্যারেক্টার সেট থাকবে, সেই ক্যারেক্টার সেটটা বোঝার জন্য আমাকে যদি আমরা এখন বাংলা ইউজ করতে চাই বা আরবি ইউজ করতে চাই, তাহলে ওগুলোর আবার একটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট আছে, সেটা আমরা বলে দিতে পারি। এখন আমরা যদি ইংলিশ ইউজ করি তাহলে আসলে ওইটা স্পেসিফিকভাবে কিছু বলার দরকার নেই, বাট আমরা যদি চাই যে বাংলা ইউজ করব তখন আমাদের লাগবে আর কি। তো এরকম ধরনের প্রবলেম আমরা ইউজ করি বা না ইউজ করি, এই ধরনের প্রবলেমগুলো যাতে না ফেস করতে হয়, এবং এবং ইন্টারনেটে যে ইঞ্জিনগুলো আছে যেগুলো আপনাকে ইন্ডেক্সিং করে, যেগুলো আপনার সার্চ সার্চ ইঞ্জিনের জন্য আপনাকে রেজিস্টার করে, পেজটাকে ভ্যালিডেশন করে, সেগুলোর জন্য এই যে উপরে আমরা যে লাইনটা লিখলাম ডক টাইপ দেন ল্যাং, এবং এরপরে আরেকটা আমরা জিনিস লিখব, কিছু মেটা ইনফরমেশন দিয়ে দিব যেগুলো আমাদের হেড ট্যাগের ভেতরে থাকে। এই মেটা ইনফরমেশনগুলো দিব আমরা মেটা ট্যাগের মাধ্যমে। সো মেটা ট্যাগের নিজস্ব কোনো স্টাইল নাই, সে আপনার এইচটিএমএল এর ভেতরে আরও ইনফরমেশন দেয়, তার মানে ইনফরমেশন অ্যাবাউট ডেটা, সেটাই হচ্ছে আপনার মেটা ট্যাগ প্রোভাইড করে। মানে আপনার ডাটা এইটার ভেতরে কি ধরনের ডেটা ইউজ করছেন সেই ডেটাটার ইনফরমেশন আবার সে রেখে দিচ্ছে, সেটাই হচ্ছে মেটা ট্যাগের কাজ। সো মেটা ট্যাগের দুইটা অংশ থাকে। মেটা ট্যাগ তো ট্যাগ মেটা দিয়ে শুরু হবে, এরপর থাকবে অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু। সো কিছু অ্যাট্রিবিউট আছে, কমন অ্যাট্রিবিউট, যেগুলো আমাদের মাস্ট ইউজ করতে হবে। হুম। ওকে, তো আমরা মেটা ট্যাগের কথা বলতেছিলাম, যে মেটা ট্যাগ হচ্ছে, যে মেটা ট্যাগ হচ্ছে আমরা ইউজ করব যাতে করে আমাদের ওই সব সার্চ ইঞ্জিন প্লাস আদার্স যে সব জায়গায় রেজিস্ট্রেশন করলে আমাদের পেজটা মোর দ্যান অ্যাভেলেবেল হয়, যখন ইউজার গুগলে সার্চ করবে তখন। ঠিক আছে, সো ওই মেটা ট্যাগের ইনফরমেশনগুলো কি কি এবং কিভাবে আমরা দিতে হয় সেটা দেখব। টাইটেল হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ভাইয়া, ফরমোস্ট। হ্যাঁ। একটু স্লো বললে ভালো হতো। ওকে, সো আমরা এখন মেটা ট্যাগ দেখব। সো মেটা ট্যাগের যেই পারফরমেন্স যেটা দেয় সেটা হচ্ছে আপনার এইচটিএমএল। তো এইচটিএমএল দিয়ে আমরা স্ট্রাকচার যখন লিখব, দ্যাট মিনস হচ্ছে আমরা ডেটাকে রিপ্রেজেন্ট করতেছি। সো মেটা ট্যাগ হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাবাউট স্যার, ডেটা। সো এখন দেখেন আমাদের প্রত্যেকটা ওয়েব পেজের স্যার একটা, একটু ফন্ট সাইজ বড় করলে ভালো হতো। আমাদের ফন্ট সাইজ প্রত্যেকটা একটু বড় করলে আমাদের ভালো হতো। প্রত্যেকটা ওয়েবসাইটের, হয়ে গেছে ফ্রন্ট সাইড বড় করেছি। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের পেজে দেখেন এটা একটা সিঙ্গেল পেজ, index.html একটা সিঙ্গেল পেজ। তো আমাদের তো অনেকগুলো পেজ থাকবে একটা ওয়েবসাইটে, তাই না? অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। সো ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে। এখন ধরেন আপনি একটা ই কমার্স সাইটের কথা যদি চিন্তা করেন, যে ই কমার্স সাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন
ইনফরমেশন থাকে প্রোডাক্টের। আপনি গুগলে যে ধরেন আপনি সার্চ দিচ্ছেন আহ, যে কোনো একটা কিছু, যে আপনি কনভার্টার সার্চ দিচ্ছেন, যে ইউএসবি টু এইচডিএমআই কনভার্টার সার্চ দিচ্ছেন। এখন সার্চ দিলে আপনাকে কতগুলো পেজ সাজেস্ট করে। তো সাজেস্ট করে, তখন কিন্তু আপনি দেখা গেছে একটা ওয়েবসাইটের একেবারে ইনফরমেশন যেই ইউআরএল এ থাকে বা যেই পেজে থাকে, এক একটা ইউআরএল তো এক একটা পেজ হতে পারে। সো যেই ইউআরএল এ ওই পেজটা আছে, সেই পেজের ইনফরমেশন আপনাকে দেখাচ্ছে, তারপর আপনি ক্লিক করলেন, ক্লিক করলে সেখানে চলে গেলেন। তো এইটা আসলে কিভাবে করে, এটা দেখেন, এইটার জন্য আমাদের টাইটেল যে ট্যাগটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে আহ, আহ, কম ইনফরমেশন হবে, কিন্তু আমার পেজটা কি রিলেটেড সেটা আমাকে এখানে বলে দিতে হবে। যেমন আমরা এখন এই যে এইচটিএমএল পেজটা দেখতেছি, এটা হচ্ছে সিমেন্টিক এইচটিএমএল পেজ আছে। তো আমি জাস্ট এক লাইনে এটা লিখলাম। এখন এরপরে যদি আমরা দেখি যে ফর্ম দেখি এইচটিএমএল এর, তাহলে আমাকে এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে টাইটেলটা হয়ে যেতে হবে যে এইচটিএমএল ফর্ম, এরকম কিছু দেখতে হবে। আচ্ছা, সো টাইটেলটা ইম্পর্টেন্ট। এই টাইটেলের পরে আরও যে জিনিসটা ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে যে আমার এই পেজটার ডিভাইস ফ্রেন্ডলি কিনা, রেসপন্সিভ কিনা। এখন দেখেন আমরা কত ধরনের ডিভাইস ইউজ করি, যেমন আমি এখন 3-4টা ডিভাইসের সামনে আছি, একটা ল্যাপটপ, একটা মনিটর, দুইটা মনিটর, একটা আপনার হরাইজন্টালি আছে, আর একটা পোর্ট্রেট মোডে আছে, ঠিক আছে, আবার একটা মোবাইল আছে। তো এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, এই ওয়েবসাইটগুলো আমাদের ডিভাইস রেসপন্সিভ কিনা, সেটা আপনাকে সেই সেই কোডটা আপনার হেড ট্যাগের ভেতরে ফার্স্টে বলে দিতে হবে। কিভাবে বলে দিব, ছোট্ট একটা জিনিস, এটা বলে দিতে হয় যে আমার এই কন্টেন্টটা যখন যে ডিভাইসে ওপেন হবে, সেই ডিভাইসের উইথ নিয়ে নিবে। আরেকটা বলে দিতে হবে যে আমরা যে জুম করি, মোবাইলে সবাই ইউজ টু, সো মোবাইলে কোনো একটা ইমেজ বা কোনো একটা কন্টেন্টের উপর যখন আমরা দেখি, তখন তো একটু বড় করে দেখার প্রয়োজন হয় মাঝে মাঝে, তখন আমরা জুম করি সেটা, তাই না? আমাদের হাত দিয়ে আমরা সেটাকে মোবাইলের উপরে স্ক্রিনে সেটা জুম করে দেখি। তো এই জুম লেভেলটা কতটুক হবে, সেটাও আমাদের বলে দিতে হবে একেবারে ইনিশিয়ালি। কিভাবে আমরা বলে দিতে পারি এই দুইটা মেটা ইনফরমেশন যদি আমরা দিতে চাই, টাইটেলের নিচে আরও একটা বিষয় থাকবে, আপনারা হয়তো খেয়াল করছেন, যদি আমি ধরেন এই সাইটটা শর্টলি দেখাচ্ছি আর কি, হ্যাঁ, আপনারা বোধহয় দেখছেন অলরেডি। সেটা হচ্ছে যে এই সাইটটা যে আমরা ওপেন করলাম, এইখানে একটা ইমেজের মতো আছে, আইকনের মতো আছে, তাই না? সবাই নোট করছেন না? হ্যালো? ফেভ আইকন বলে। হ্যাঁ, ফেভ আইকন বলে এটা। ফেভিকন হ্যাঁ, ফেভিকন ফেভিকন বলে আর ফেভিকন কি, হ্যাঁ, ফেভিকন ফেভিকন বলে। জি। ফেভিকন বলে, তাই না? সো হুম। আরেকটা আমরা যেটা দেখতেছিলাম যে টাইটেলের নিচে, এটা আমাদের ফেভিকনটাই টাইটেলের নিচে লিঙ্ক ট্যাগের মাধ্যমে অ্যাড করে দিব আমরা, রাইট? সেটা আমাদের এর নিচে আসে। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে মেটা ট্যাগ। সো মেটা ট্যাগ, মেটা, এরপরে আমরা বলতেছিলাম যে এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট থাকে। কি অ্যাট্রিবিউট? ক্যারেক্টার সেট থাকতে পারে, এটা ফার্স্ট। ওই যে আমরা বললাম যে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট আমরা দিব, সেই ইউনিভার্সাল টেক্সট ফরম্যাটের ইয়েটা কোডটা আমরা এখানে বলে দিব যে ইউটিএফ এবং 8 ভার্সন। 8 মানে কি, অনেকগুলোই থাকে। সো এদের ভেতরে 8টা কেন বেশি ব্যবহার করা হয়, একটা মানে হোল ক্যারেক্টার সেটের ভেতর যত বেশি অপশন দিবেন, তত বেশি আসলে পেজ ব্রোকেনের ইয়েটা রিস্কটা কমে যায়। সো ইউটিএফ 8 এর ভিতর অনেক ক্যারেক্টার সেটের কালেকশন থাকে, যার ফলে আপনার সব ধরনের ক্যারেক্টার এখানে সাপোর্ট করে। সো মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ 8 আমরা বলে দিলাম। এটা আমরা একটা ইনফরমেশন দিয়ে দিলাম, হ্যাঁ, যে আমাদের এটা, হ্যাঁ, ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট সাপোর্ট করে। নেক্সট, নেক্সট আমাদের কি আসবে? নেক্সট আসবে ওই যে আমরা বললাম ডিভাইস রেসপন্সিভ হতে হবে। সো এটার আমাদের একটা অ্যাট্রিবিউট থাকবে নেম। মেটা নেম কি দিব আমরা এখানে? ভিউ পোর্ট বলে। ভিআই, সরি, VIEWPORT, ভিউ পোর্ট। এটা বলবে, এটা হচ্ছে আমাদের নেম, মেটার নেম হচ্ছে ভিউ পোর্ট। এবার আমরা বলে দিব কন্টেন্ট যখন আমাদের ডিভাইসে আসবে তখন ব্যাপারটা কেমন হবে। সো কন্টেন্ট আমরা বলে দিব যে যে উইথটা নিবে সেটা হচ্ছে ডিভাইসের উইথ নিবে। সো উইথ ইকুয়াল ডিভাইস উইথ, ডিভাইস উইথ।
এটা আমরা বলে দিলাম। এটা জাস্ট আপনি ইনফরমেশন দিয়ে রাখতেছেন, মানে আপনি এটা দিলে যে আপনার পেজটা ফুল রেসপন্সিভ হয়ে যাবে এটা ভাবার কিন্তু কোনো অবকাশ নাই। কিন্তু যেই স্টাইলে আমরা যে স্টাইলে কাজ করব রেসপন্সিভের জন্য, সেটা তখনই সাপোর্ট করবে যখনই আপনার এই মেটা ট্যাগ, ভিউপোর্ট এবং কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ এটা দেয়া থাকবে, আদারওয়াইজ সেটা সাপোর্ট করবে না। তো এটার সাথে আমাদের কি করতে হবে, আর জুম লেভেলটা বলে দিতে হবে, যে আমাদের ইনিশিয়াল জুম লেভেল যেটা থাকে সেটা বলে দিতে হবে। সো ইনিশিয়াল আমাদের ওইটাকে বলে স্কেল, ইনিশিয়াল স্কেল। এটা ভ্যালুটা হবে 1.0। সো আমরা যদি এতটুক বলে দিই যে মেটা নেম, ভিউপোর্ট, কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ এবং ইনিশিয়াল স্কেল 1.0, তাহলে আমাদের জুম লেভেলের একেবারে যেটা মিনিমাম সেটা দিয়ে ওপেন হবে। এবং যখন আমরা এই লাইন সহ রেসপন্সিভের কোড এখানে দিব, তখন সেটা ঠিকমতো পারফেক্টলি কাজ করবে। সো এই দুইটা একেবারে বেসিক ইনফরমেশন, বেসিক মেটা ট্যাগের ইনফরমেশন, যেটা দিয়ে আমরা দুইটা খুব বড় কাজ করে ফেলতে পারি। একটা হচ্ছে যে কোনো ক্যারেক্টার সেট যেটা ব্রোকেন হবে না যখন আমরা ওয়েব ব্রাউজারে যাব বাংলা ইউজ করলে, সেটা হচ্ছে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট। আর একটা হচ্ছে ভিউপোর্ট নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, ডিভাইস এবং ইনিশিয়াল স্কেল, এটা আমরা দিয়ে দিব। ঠিক আছে। সো এই দুইটা ট্যাগ আমরা মাস্ট দিয়ে দিব। এর পরের দুইটা ট্যাগ আরো আরো কিছু ইনফরমেশন আমাদের পেজ সম্পর্কে দিবে। প্রত্যেকটা পেজের একটা ওনার থাকে, যে এই পেজটা এই এই পেজের মানে পেজটা কে ক্রিয়েট করছে বা তার তার সম্পর্কে ইনফরমেশন থাকে। সো সেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব। কিভাবে দিব? ও তার আগে আরেকটা জিনিস, এই পেজের টাইটেল দিলাম, এই পেজের কিছু ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, যে এই পেজটা কি রিলেটেড, যেহেতু আমরা সিমেন্টিক এইচটিএমএল দিচ্ছি, সো আমরা এখানে বলে দিতে পারি যে এই পেজটা, এই ডেসক্রিপশনটা কোনো না কোনো জায়গায় শো হবে। আপনি যখন সার্চ দিচ্ছেন সেই সার্চের মাধ্যমে শো হবে, মানে কিওয়ার্ড না, কিওয়ার্ড আবার আলাদা। যখন পেজের লিঙ্কটা দেখাবে সেই ডেসক্রিপশনটা আপনার ওইখানে যেটা শো করে সেটা আসলে এইখানে যে ডেসক্রিপশনটা থাকবে সেই ডেসক্রিপশন থেকে নিবে। সো উপরে আমরা দেখছি একটা অ্যাট্রিবিউট ছিল ভিউপোর্ট, এখানে আমরা ডেসক্রিপশন বলে দিব, ডেসক্রিপশনস। তো এখন কি হতে হবে, এখন কন্টেন্ট হতে হবে। যেমন এখানে নেম ভিউপোর্ট ছিল, কন্টেন্ট, ঠিক এখানেও কন্টেন্ট দিয়ে দিব আমরা। আচ্ছা, কন্টেন্ট কি? আমরা বললাম দিস পেজ ডেসক্রাইব এইচটিএমএল সিমেন্টিক ট্যাগ। ডেসক্রিপশনটাও এরকম 3-4 লাইন বা 5 লাইনের মধ্যে থাকলে বেটার, কিন্তু যাতে ইউজার বুঝতে পারে, হ্যাঁ এই মানে ভিউয়ার যাতে বুঝতে পারে যে এই পেজটা কি রিলেটেড সেটা। সো আমাদের ডেসক্রিপশন হয়ে গেল, ভিউপোর্ট হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল। এরপরে আমাদের কিওয়ার্ড এবং অথার, এই দুইটা জিনিস আসবে আর কি। হ্যাঁ, যে আমাদের যে সার্চ করবে, সার্চ করলে যে এই পেজটা আসবে সেইটা আমরা এখানে দিয়ে দিব। তো কি থাকবে, ডেসক্রিপশন একবার দিয়ে দিয়েছে এই জন্য রেড কালার আসছে। আমরা কিওয়ার্ডস, কিওয়ার্ডস গুলো কি কি হবে এগুলো খুব স্টাডি করে আমাদের এখানে দিতে হবে। মানে আমাদের যে রিলেটেড পেজ হবে, পেজ তো অনেক প্রকার হয়, এটা আমরা এইচটিএমএল নিয়ে কথা বলতেছি এই জন্য। সো যখন আমরা এইচটিএমএল নিয়ে কথা বললাম তখন আমরা এখানে বললাম লাইক এইচটিএমএল, সিএসএস, তারপর ভাইয়া, এই জিনিসটা কি একজন এসইও এক্সপার্ট ঠিক করে দেন নাকি একজন প্রোগ্রামারই এই জিনিসটা ঠিক করে নেবে যে এখানে কি কিওয়ার্ড ইউজ করবে না করবে? এসিও যে করবে সে ঠিক করে দিবে, এক্স্যাক্টলি। বাট আমরা যদি ধরেন ডেভেলপার প্লাস এসিও রোল দুটাই প্লে করতে পারি তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? আমরাও স্টাডি করলাম যে আসলে কোন কিওয়ার্ডগুলো এখন সার্চ হচ্ছে অ্যাভেলেবেল, আমি কিভাবে মনে করতেছি, বা এই ধরনের কন্টেন্ট যদি আমরা পড়ে বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসগুলো হাইলাইটেড হচ্ছে, সেগুলো তো আমরাও দিতে পারি। বাট যারা এক্সপার্ট তারা তো অলরেডি এই ফিল্ডে কাজ করতেছে, ডেভেলপার মানে যারা এসিও, ডেভেলপার একটা ক্যাটাগরি, এসইও যারা এক্সপার্ট তারা একটা ক্যাটাগরি, তারা আরো সহজভাবে দিতে পারবে। ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া। ওকে। সো সিএসএস দেন ওয়েব আ- ডেভেলপমেন্ট। আমরা জাস্ট এটা দিয়ে রাখবো, চাইলে ওরা পরবর্তীতে এটা ওরা
এডিট করতে করতে পারেন। পারে, হ্যাঁ এডিট করতে পারে, রাইট আর কি। দেন সিম্যান্টিক ট্যাগ, এই যে এগুলা। সো এটা দিয়ে আমরা দিয়ে দিলাম স্টিল এরর, কারণ আমি ট্যাগ ক্লোজ করি নাই। দেন এখন একজনের নেম তো দিতে হবে, তাই না? যে আম, এই পেজ, যে পেজের ওনার কোম্পানিও হতে পারে, আপনি সেলফ সেলফ পার্সনও হতে পারে। সেইভাবে আমরা এখানে ওনারের নামটা দিয়ে দিব। সো অথর, নেম অথর, কন্টেন্ট, কন্টেন্ট অথরের নেম, ইওর নেম মানে আমার নেম বা কোম্পানির নেম সেটা। সো ওস্তাদ, লাইক এখন আমরা, ওস্তাদ হচ্ছে আমাদের কোম্পানি। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের স্পেশাল মিনিং, যে ট্যাগগুলো ক্যারি করে সেগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে মেটা ট্যাগ। ঠিক আছে, সো এই মেটা ট্যাগগুলো আমরা কিন্তু ওই যে এসইও কাভার করলাম আর কি। যে প্রথমত আমি বললাম ডক টাইপ এইচটিএমএল, এটা মাস্ট থাকতে হবে, এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজটা বলে দিতে হবে, টাইটেল থাকতে হবে এবং ফেভিকন থাকতে হবে। হ্যাঁ, সো ফেভিকন এখানে যদি আমরা একটা লিঙ্ক ট্যাগ ইউজ করি, লিঙ্ক, রিলেশন বলে দিতে হয়, রিলেশন, তারপর আর কি বলে এখানে, সোর্স, না সরি সোর্স না, এইচরেফ, তাই তো? আর বলতে হবে টাইপ, অবশ্য এখন টাইপ লাগে না, এই তিনটা জিনিস দিয়ে আমরা দিতে পারি। আমরা একটা ফেভিকন নিয়ে আসি। প্রিলোড সেট করা লাগবে না ভাই? হ্যাঁ, প্রিলোড, তারপর ওজি ইমেজ, প্রিলোড ওজি ইমেজ। না ওগুলা সেট করা লাগবে না, ওগুলা হচ্ছে ওই যে আমরা বলতেছিলাম যে গ্রাফিক্যাল যে এ আছে, যে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন শেয়ার করব সেই স্টেপে আসবে আর কি। ঠিক আছে, এটা এখনো আমরা পেজের বেসিক যে এসইও অপশনগুলো আছে সেগুলোর ভেতরে আমরা আছি, সেগুলোর জন্য আসলে ওজি লাগে না আর কি। ওকে, বুঝতে প্রিলোডটা পারছেন? তো হচ্ছে যে পারফরমেন্স এনহান্স করার জন্য না, ওটা তো এসইও এর জন্য লাগে। প্রিলোড, প্রিলোড, যেটা প্রিলোড অপটিমাইজ, মানে কিছু বুঝতে, ফাইল আর কি প্রিলোড করতে হ্যাঁ আসবে। প্রিলোড করবে, বুঝতে পারছি, সেই সেই পর্যন্ত আমরা এখনো আসি নাই আর কি। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি না। আগে আমরা আমাদের পেজের একেবারে মেইন যে স্ট্রাকচার সেটা আমরা ঠিক করি। ওকে, আচ্ছা, সো আমরা রিলেশন এখানে বলে দিলাম, তারপর এইচরেফ বলে দিলাম এবং আমাদের অথরগুলো বলে দিলাম। দ্যাটস ইট, তাহলে আমাদের এখানে সব চলে আসলো। এখন পড়াশোনাটা কোথায় করা লাগে সেটা হচ্ছে বিষয়। এই যে আমরা এখানে ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ দিলাম, ইনিশিয়াল স্কেল 1.0 দিলাম। হ্যাঁ, এই ডেসক্রিপশানে আমরা কি দিব এবং এই ডেসক্রিপশনটা কিভাবে প্রত্যেকটা ইউআরএল ওয়াইজ চেঞ্জ হবে, কিওয়ার্ডগুলো চেঞ্জ হবে, এই দুইটা জিনিসে আসলে বেশি এমফাসাইজ করা লাগে। ঠিক আছে, তো এইগুলো কিভাবে আমরা কন্ট্রোল করি আসলে, আমাদের আমাদের আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি, তখন তো আমাদের বিহাইন্ড দ্য সিন ব্যাক এন্ড থাকে, বা আমরা আমাদের কোনো একটা ফ্রেম ভিউ জেএস আমরা ইউজ করতে পারি বা রিয়্যাক্ট ইউজ করতে পারি। তখন এগুলো আমাদের সেই রিকোয়েস্ট এবং রেসপন্সের মাধ্যমে অটোমেটিক যে পেজে আমরা যাব সেই পেজের কন্টেন্ট দিয়ে এগুলো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এইখানে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। ভাই আচ্ছা, যদি মাল্টিপল লিঙ্ক থাকে তাহলে কিভাবে করবো? মাল্টিপল, মাল্টিপল লিঙ্ক, যেমন ধরেন আমি যদি এখানে বুস্ট্র্যাপ ইউজ করতে চাই বা আমার পার্সোনাল সিএসএস যদি use করতে হ্যাঁ চাই, হ্যাঁ, তাহলে কোনটার প্রায়োরিটি আগে থাকবে? ডেফিনেটলি। মানে আপনি যদি মাল্টিপল লিঙ্ক, মানে আমি যেটা বুঝতে পারলাম যে ধরেন সিএসএস আমরা ইউজ করলাম, ঠিক আছে? তো সিএসএস যখন আমরা ইউজ করতেছি, একটা সিএসএস আমরা তিনভাবে এখানে অ্যাড করতে পারি। একটা ইন পেজ, আর একটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হিসাবে, রাইট? আমি যদি ঠিকমতো বুঝতে পারি, তো আপনি পেজে যখন ইউজ করবেন ডেফিনেটলি সবার আগের প্রায়োরিটি হচ্ছে আপনি ইনলাইন যেটা ইউজ করতেছেন সেটা, দেন ইন পেজ আপনি যেটা ইউজ করতেছেন, তারপর হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের বা কোনো এক্সটার্নাল লিঙ্ক যেটা ইউজ করতেছেন সেটা প্রায়োরিটি থাকবে। এটা ছিল।
ভাই একটা পেজে কি বুট স্ট্র্যাপ, টেইলওয়েন, তারপরে না সবগুলো ইউজ করা যাবে না না? না, আপনি মানে ইউজ করবেন কেন সেটা একটা বিষয়, ঠিক আছে। সো যখন আমরা জি। ধরেন যে কোনো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক ইউজ করব, হ্যাঁ, টেলউইনের পারপাস একটা, তারপর বুটস্ট্র্যাপ ওইটার লাইব্রেরি আরেক রকম। সো যে কোনো আমরা একটা ইউজ করব, তাই না? আমাদের টার্গেট ডেভেলপমেন্ট কোনটা সেটার উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে। আমরা যদি ওটাকে কি বলে, যে মাইক্রো সার্ভিস তৈরি করি, বা এখন এই যে রিয়্যাক্ট বা ভিউজেস এ তৈরি করি, হ্যাঁ, তাহলে ওইসবের ক্ষেত্রে টেলউইন বেটার, ওইটার পারফরমেন্স ভালো, ওইটা আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি। আবার আমার যদি খুব দ্রুত একটা ওয়েবসাইট ডেভেলপ করার দরকার হয়ে থাকে, পোর্টফোলিও সাইট, এখানে আমরা দেখা গেছে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি। বা আমরা চাইলে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারি, মানে আবার মাইক্রো সার্ভিসও বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পারপাসে ফাস্টার সার্ভিস, এনহ্যান্সমেন্ট, কোলাবোরেশন এগুলোর জন্য তখন আমরা চুজ করি। কিন্তু বেটার যে আচ্ছা কোনো ভাইয়া, একটা ইউজ করা। আবার আবার আলাদা স্টাইল পাই, স্টাইল সিএসএস নিয়ে আলাদা কোডিং করা, ওইটা করলে তো রেসপন্সিভ মানে প্রবলেম হয়, হ্যাঁ? আলাদা ধরেন আপনি একটা আলাদা ফ্রেমওয়ার্ক, সিএসএস লিংক করে হ্যাঁ এই যে লিংক রিলেশনের লিংক করে এখানে আলাদা স্টাইল ফাইল নিয়ে সিএসএস হুম, গুলো আলাদা কোড করলে ওইভাবে তো করা যায়। হ্যাঁ করা যায়। মানে আপনি যদি আপনার ক্লাস নেম বা আপনার স্টাইল যদি ওভাররাইট না হয়ে থাকে, তাহলে আপনি আপনার একটা আপনার একটা কোর স্টাইল শিট থাকতে পারে, আপনি বিভিন্ন লিঙ্ক করে অন্য স্টাইল শিটও এখানে অ্যাড করতে পারেন। সেটা হয়তো কোনো একটা আপনি পেজের উপরে অ্যাপ্লাই করতেছেন বা কোনো একটা সেগমেন্টের উপরে অ্যাপ্লাই করতেছেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই হচ্ছে জি। বিষয়। ওকে, সো এই হচ্ছে আমাদের কিছু বিষয়। আচ্ছা, এরপরে আরো কিছু ট্যাগ আছে, যেমন আর্টিকেলের ভেতরে স্পেশাল যে মিনিংটা বলতেছিলাম আমরা, এই যে ফিগার, তারপর ইমেজের ইমেজের নিচে যে ফিক ক্যাপশন, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের স্পেশাল মিনিং। আবার দেখেন এই যে ফুটারে এখানে অ্যাড্রেস, এদের কোনো নিজস্ব কোনো স্টাইল নাই, বাট এরা স্পেশাল মিনিং কন্টেন করে যখন আমাদের পেজে থাকে, ঠিক আছে। তো এরকম আমরা যখন স্ট্রাকচার তৈরি করব, আমাদের এইচটিএমএল ওয়েবসাইটে আছে, যেই তাদের যে পেজ আছে বা W3 স্কুল আছে, সেখান থেকে দেখে আমরা ডেফিনেটলি মানে ডিভ ট্যাগ বা স্প্যান ট্যাগ এগুলো কম ইউজ করে, যখন আমরা যেই ইনফরমেশনগুলো নিয়ে কাজ করতেছি, যে সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, সেই সেগমেন্ট রিলেটেড ট্যাগগুলো আমরা আমাদের ওয়েব পেজে বেশি বেশি ইউজ করব। ওকে, এই হচ্ছে বিষয়। নেক্সট আসি, এই যে আমাদের পেজ আমরা এখন যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটিক পেজ, একেবারে কোনো ইন্টারাকশন নাই, রাইট? আপনারা পিএইচপি দেখছেন বা এইচটিএমএল এর অনেক কিছু দেখছেন, কিন্তু এর ভেতরে ইন্টারাকশন মানে জাভা স্ক্রিপ্ট যে বিষয়টা, জাভা স্ক্রিপ্ট না, যে স্ক্রিপ্ট যে বিষয়টা, সেটা আমরা এখনো কিন্তু এখানে অ্যাড করি নাই, রাইট? সেটা আমরা এখানে কোনো কিছু অ্যাড করি নাই। বাট আমাদের পেজটাকে ইন্টারেক্টিভ করার জন্য অবশ্যই আমাদের কি দরকার হবে, আমাদের যে কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে। তো যেমন এইচটিএমএল এর স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ যেটা বলে যে এটাকে এটার এখনো কম্পিটিশনে আসবে এরকম কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনি দেখাতে পারবেন স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ যে আমরা ইউজ করি খুব বেশি? না, হয়তো আমরা এপিআই বা কোনো কিছুতে এক্সএমএল ইউজ করি বা জেসন ফরম্যাট ইউজ করি, বাট সেটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ না। ঠিক একইভাবে যদি আমরা ওয়েব ডেভেলপমেন্টে থাকি, তাহলে এইখানে সব থেকে বেশি যে কোর স্ক্রিপ্টিংটা ইউজ করা হয় সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, রাইট? সো জাভা স্ক্রিপ্ট নিয়ে আপনাদের আলাদা মডিউল আছে, আমরা জাস্ট শুধু এখন আলোচনা করব কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে স্ক্রিপ্টটা অ্যাড করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো অলরেডি আমরা আমাদের পেজের স্ট্রাকচার দেখে ফেলছি, যে পেজ এইভাবে তৈরি হয়, ওয়েব পেজ, এবং অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। এখন আমরা এখানে কিভাবে স্ক্রিপ্ট অ্যাড করব সেই বিষয়টা, এবং কোথায় অ্যাড করব সেই বিষয়টা, এবং স্ক্রিপ্ট নিয়ে প্রথমে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমি নিয়ে নিব। হ্যাঁ, যে মানে কোনো কোশ্চেন আছে কিনা স্ক্রিপ্ট আমি অ্যাড করার আগে? আচ্ছা,
স্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি? স্ক্রিপ্ট দিয়ে আমরা আমাদের পেজটাকে ইন্টারাক্টিভ করতে পারি। যেমন আমাদের এই পেজে যা কিছু আছে, যখন আপনি ব্রাউজার এটা রান করতেছেন, তখন ব্রাউজার এটাকে ডকুমেন্ট হিসাবে রান করে। সো এই ডকুমেন্টের আন্ডারে ধরেন এইচটিএমএল একটা অবজেক্ট, হেড একটা অবজেক্ট, টাইটেল একটা অবজেক্ট, ঠিক আছে, বডি একটা অবজেক্ট, ইমেজ একটা অবজেক্ট, লিঙ্ক একটা অবজেক্ট, মানে এভরিথিং। আপনি মাউস মুভ করতেছেন, এটা একটা ইভেন্ট। হ্যাঁ, মাউস তারপরে কিবোর্ডে ক্লিক করতেছেন, এটা একটা ইভেন্ট হবে। তো এই পুরা জিনিসগুলোকে মিলে যেটা বলা হয় যে ডকুমেন্ট অবজেক্ট মডেল বলা হয়, ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো এই ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কাজ করার জন্য যেই যে জিনিসটা আমাদের দরকার হয়, যে জিনিসটা আমাদের এটাকে ইন্টারাক্ট করবে ইউজারের সাথে পেজের, যেমন কি ইন্টারাক্ট করবে, লাইক আপনি কোনো একটা ইমেজে ক্লিক করলেন, ইমেজটা পপ আপ হলো। ইমেজে কোনো একটা স্পেসিফিক আইকনে ক্লিক করলেন, সেটা জুম হলো বা জুম জুম আউট হতে পারে, জুম ইন হতে পারে, এরকম হতে পারে। কোনো একটা টেক্সট ফন্টে এখানে বলে দেওয়া আছে সাইজ, আপনি ফন্ট সাইজ ডিফল্ট 12 দেওয়া আছে, আপনি ওখানে একটা লিস্ট পেলেন, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। সো এরকম করে যে ইন্টারেক্টিভ বিষয়গুলো হয়, সেগুলো হচ্ছে আমরা স্ক্রিপ্টিং এর মাধ্যমে কাজ করতে পারি। সো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেটা, সেটা আমরা আমাদের ওয়েব পেজ, আমরা আমাদের এইচটিএমএল এ কিভাবে নিয়ে আসতে পারি এবং কোথায় নিয়ে আসতে পারি, এবং এইটা মানে কিভাবে এনাবেল হবে, সেটা একটা বিষয়। তো সেই বিষয়গুলো আমরা কথা বলবো। আচ্ছা, একটা মিনিট, আমি একটু পজ নিচ্ছি। নর্মালি আমরা যখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কথা বলি আর কি, আপনারা তো একটা জিনিস জানেন না, যে জাভা স্ক্রিপ্টটা এটা আলাদাভাবে ইনস্টল করা লাগে না, এটা ব্রাউজারের সাথে অ্যাড থাকে অ্যাজ এ ইঞ্জিন হিসাবে, রাইট? ক্রোমের একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, বা অপারের একটা ইঞ্জিন আছে, ইন্টারনেট এক্সপ্লোরারের একটা ইঞ্জিন আছে, এজ যেটা এখন, এরকম আর কি। ঠিক আছে, সো এই বিষয়ে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, কনফিউশন নাই। সো এটা বিল্ট ইন আপনার ব্রাউজারের সাথেই চলে আসবে। ওকে, সো এখন আমরা এটা অ্যাড করব কিভাবে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না আপনাদেরকে। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া ঠিক আছে, এই ভাই, শোনা যাচ্ছে। আর শুনতে পাচ্ছেন না? ওকে, সো আমরা জাভা স্ক্রিপ্ট কোথায় অ্যাড করব? তার আগে একটা কমন কোশ্চেনের আনসার দেন তো। যখন একটা পেজ লোড হবে ফার্স্ট, মানে একেবারে নর্মালি আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই, কিচ্ছু ইউজ করি নাই, জাস্ট একটা নর্মাল ওয়েব পেজ ইউজ করলাম, এইচটিএমএল পেজ ইউজ করলাম, তাও যখন পেজটা লোড হবে, সো কোনখান থেকে কোড এক্সিকিউট শুরু করবে? টপ টু বটম অর বটম টু টপ? টপ টু বটম। টপ টু বটম। টপ টু প্রথম বটম না? বটম। প্রথম ওয়ান নাম্বার লাইন থেকে রিড করা শুরু করে, ওয়ান নাম্বার থেকে আস্তে আস্তে সে আস্তে রিড আস্তে করতে নিচের থাকে দিকে ফুল পেজ। রিড করতে থাকে। আর তারপর যদি আমি বলি যে কোন সাইড থেকে, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে? লেফট সাইড থেকে। মানে আমরা আমরা যদি উপর যে, থেকে। অর্থাৎ হচ্ছে ফার্স্ট যে আমরা ডক টাইপটাকে যদি ধরি, তাহলে ডক ডক টাইপের প্রথমে যে উপর থেকে, ফার্স্ট উপর ব্র্যাকেট থেকে। আছে সেখান, এখান থেকে? হ্যাঁ এটা থেকে, হ্যাঁ। জি জি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, রাইট আর কি। সো আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু উল্টা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার ডান পাশ থেকে, দ্যাট মিন্স হচ্ছে এইখান থেকে, এদিক থেকে শুরু করবে সে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে জাভাস্ক্রিপ্ট অ্যাড করব আমাদের, মেইনলি আমরা অ্যাড করব হচ্ছে ফুটারে। বডি টাইপ। ফুটারে মেনলি হচ্ছে ফুটারে, মানে এই বডি ট্যাগের যেখানে শেষ হলো ঠিক তার ওপরে। কেন এটা? কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে তো আমরা কি করি, জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে সেগুলোকে আমরা ধরে কাজ করি। আচ্ছা, আপনারা দুইটা অ্যাট্রিবিউট কি দেখছেন? একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আইডি। এই দুইটা অ্যাট্রিবিউট কি দেখছেন জি আপনারা অলরেডি? দেখছেন, তাই জি না? আচ্ছা, দেখছি। তো এবং তখন কি এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন যে কেন আসলে আমরা নেম ইউজ করি, কেন আমরা আহ, আহ, সাউন্ড কমে গেছে ভাইয়া। কেন আমরা নেম ইউজ করি, অ্যাট্রিবিউট কেন আমরা আইডি ইউজ করি, এটা কি তখন বোঝা গেছে, ক্লিয়ার হয়েছিল? জি ভাইয়া, নেম হচ্ছে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, আইডি যে কোনো একটা জায়গায় ইউজ করতে পারবো, রাইট? আইডেন্টিফায়ার হিসাবে, হচ্ছে তাই না? জি। ক্লাসের। আইডি অলওয়েজ ইউনিক হবে, তাই তো? রাইট, মানে
আহ, দেখ বুঝাই, আমরা আমরা দেখি, একটু বোঝার চেষ্টা করি, দেখি উপরে আছে কিনা কোড। না, এখানে ডিরেক্ট ট্যাগ দিয়ে ধরছে, স্টাইলটা ট্যাগ দিয়ে ধরছে। ওকে, সো প্যারাগ্রাফ আছে, হ্যাঁ প্যারাগ্রাফ দিই। সো দেখেন এইখানে প্যারাগ্রাফ আমার হেডারের মধ্যেও আছে, আবার প্যারাগ্রাফ আমার আর্টিকেল তার ভেতরেও প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। সো যখন আমরা এটা আউটপুট দেখলাম, তখন আমরা এই যেমন ডেমনস্ট্রেশন, এর ডেমনস্ট্রেশনটা কোথায় আছে, এই যে এর ডেমনস্ট্রেশন এই জায়গাটায় আছে, তাই না? এটা হচ্ছে প্যারাগ্রাফ। সো আর প্যারাগ্রাফ কোথায় আছে? আর প্যারাগ্রাফ আছে হচ্ছে নিচে, ডেট টাইম পাবলিশড আছে, তারপর প্যারাগ্রাফ আছে দিস ইজ দ্য ফার্স্ট মেইন আর্টিকেল, এই ধরনের জিনিসপত্রগুলোতে আছে। এখন আইডি এবং ক্লাসের মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে, আমি চাচ্ছি প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা কমন স্টাইল থাকবে, যে এদের ফন্ট সাইজ হবে হচ্ছে ফন্ট সাইজ মানে একই ক্যাটাগরি। আর্টিকেলের ভেতরে যে প্যারাগ্রাফগুলো থাকবে সেই প্যারাগ্রাফের ফন্ট সাইজগুলো হবে লাইক 14 পিক্সেল, সাপোজ এইটা। আর্টিকেলের ভেতরে যেই প্যারাগ্রাফগুলো থাকবে, আপনার তো মনে হয় মানে সিএসএস ভাইয়া, দেখেন না এখন, স্টাইল শিট দেখছেন, মানে ক্লাস না এগুলো ভাইয়া, দেখেন না? দেখাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট সিম্পল একটা জিনিস দিয়ে বোঝাই। আমি প্রথমে ধরবো, মানে এদেরকে টার্গেট করতেছি যে কাকে আমি স্টাইল দিব। সো আমি বলতে চাচ্ছি, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, আপনি মনে হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য করতে চাইছিলেন, নেম না। আইডি। না আমি আমি পার্থক্য না, আমি বিষয়টা যাতে আপনাদের ক্লিয়ার থাকে সেটা আসলে আমি বোঝাতে চাচ্ছিলাম, হ্যাঁ। সো পার্থক্য আপনারা আমার মনে হয় সবাই মানে একটা জিনিস আনসার দিয়েছেন অলরেডি, সেটা হচ্ছে যে আইডি সবসময় ইউনিক হয়। তার মানে আমার এখানে ধরেন 20টা প্যারাগ্রাফ আছে, পি ট্যাগ আছে। সো আমি 20টা পি ট্যাগের যদি আইডি দেই, লাইক এরকম আইডি অ্যাট্রিবিউট দেই, তাহলে একটাকে যদি আমি প্যারা 1 দেই, এটা দেই, এই আইডি আমি কি আরেকটাতে দিতে পারবো আমি এই আইডি? না না। মানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে, সে আমাকে কোনো এরর দিবে? আইডি সবসময় ইউনিক হয়। না আমি সেটা বুঝতে পারছি, যেমন ধরেন আমাদের আইডি তো ইউনিক, যেমন আপনার ন্যাশনাল আইডি ইউনিক, আমার ন্যাশনাল আইডি ইউনিক, তাই না? না, আইডি এটা এরর ইউনিক দেবে হবে। না, তা এটা এরর দিলে দেবে না। সমস্যা হবে না। ভাইয়া আইডি এর ক্লাস তো দিবে সেম না, কথা। কিন্তু স্টাইলটা এড হবে না বা কাজটা করবে না। এক্স্যাক্টলি, মানে কোথায় প্রবলেম হবে জানেন? ধরেন আমার এই পেজে আমি যখন ওই যে বললাম যে ইন্টারেক্টিভ করব, সো আমি যখন এখানে এই আইডি দিয়ে যখন আমি স্টাইল দিব, যে যার আইডি প্যারা 1, তাকে তুমি কালারটা রেড করে দাও, ঠিক আছে? তো এইটা আমি যখন দিব প্যারা 1, মানে আমি একজনের আইডিকে দিতে চাচ্ছি, ঠিক আছে, ফেরা টু একজনকে। আরেকটাতে টু ইউজ করতে পারবেন, যেমন আরেকটা ফেরা টু টু ইউজ দিতে করতে হবে। পারি, রাইট। এইভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। কিন্তু আমার তো দেখা গেছে যে একটা পেজের ভেতরে ধরেন 200 প্যারাগ্রাফ আছে। তো তখন আমার 200 প্যারাগ্রাফকে আমি যদি আলাদা একই স্টাইল দিতে চাই, একই ধরনের স্টাইল দিব, যে না, প্যারাগ্রাফ যারা থাকবে সবারই হচ্ছে আমার ফন্ট রাইট সাইজ রাইট, 16 হবে, তখন আমি ইউজ করব তাহলে কি প্যারা নেম। ওয়ান দিলে হবে। ক্লাস হ্যাঁ, ইউজ কিন্তু তখন আমি এখানে ক্লাস দিব, তাই না? তখন আমি এখানে ক্লাস 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 দিব। ক্লাস। ওকে, তাহলে ক্লাস মানে হচ্ছে যে আমি যখন গ্রুপকে টার্গেট করব, যে কমন কোনো স্টাইল ফলো করবে, তখন হচ্ছে তাদেরকে আমি ক্লাস দিতে পারবো। আর যখন আমি ইন্ডিভিজুয়াল একটা এলিমেন্টকে ধরতে চাবো, তখন আমি তাদেরকে আইডি দিব, রাইট। এবং এই ক্লাস এবং আইডি, এরা আমি আমি কি প্রথমে নেম দুটো সেম। বলছিলাম, আইডি এবং নেম বলছিলাম, এই জন্য আমাকে আপনি জি নেম জি। বলছিলেন, হ্যাঁ। সরি ভাই, হ্যাঁ আমি বুঝতে পারছি, ক্লাস এবং আমি আইডি এটার ভিতর ক্লাস ডিস্টিংগুইশ করতে যাচ্ছিলাম, ঠিক আছে। সো আমি ক্লাস এবং আইডি কখন ইউজ করব? যখন আইডি এবং ক্লাস আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করব, এবং যখন গ্রুপ এলিমেন্টকে টার্গেট করব তখন ক্লাস ধরবো, যখন ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে টার্গেট করব তখন আমি আইডি দিব। তার মানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, আইডি এবং ক্লাস অ্যাজ এ আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করা হয়। আর এই আইডেন্টিফায়ারটা কোথায় সবচেয়ে বেশি কাজে লাগে? জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি যখন কোনো কিছু, মানে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি কোনো কিছু টার্গেট করতে চান, তখন আপনাকে এই আইডেন্টিফায়ারটা সব থেকে বেশি ইউজ করতে হবে। সো অলরেডি আমরা আইডি ইউজ করলাম এবং এখানে আমরা
প্যারা 2 দিলাম। হ্যাঁ, এরকম কিছু একটা দিলাম আর কি, যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের আইডি হচ্ছে ইউনিক থাকবে। সো আমি এখানে দুইটা প্যারাগ্রাফের ID 1 ID 2 এরকম কিছু জিনিসপত্র ইউজ করলাম। এটা দিয়ে আমরা এখন স্ক্রিপ্টিং এর একটা এক্সাম্পল দেখাবো, কখন স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করার পরে আমরা এদেরকে নিয়ে কাজ করব। সো পরে কাজ করব, এখন কোথায় আগে অ্যাড করব সেটা আমরা দেখি। ধরেন মানে স্ক্রিপ্টিং অ্যাড করার বিষয় কোথায়, যে অ্যাড করার বিষয়টা হচ্ছে অ্যাড যে আমরা করব, এই অ্যাডটাও আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইন পেজ করতে পারি, এই পেজে আমাদের কোড থাকবে, আরেকটা কোনো একটা জায়গায় আমরা কোড রেখে দিব, সেখান থেকে আমরা এক্সটার্নাল লিঙ্ক মানে সেই পেজে সেই লোকেশনটা আমরা বলে দিব, লাইক আমরা যেভাবে সিএসএস অ্যাড করছি বা করি সেভাবে সোর্স বলে দিব যে আমাদের সোর্সটা কোথায়। আরেকটা হচ্ছে আমরা হেড ট্যাগের মধ্যে ইউজ করতে পারি আর বডি ট্যাগের মধ্যে ইউজ করতে পারি, এবং বডি ট্যাগের বেটার ওই যে আমি বললাম পেজগুলো লোড হবে, তারপরে তো আসলে আপনার ডকুমেন্ট যখন লোড হবে তখন না আপনার স্পেশাল কোনো কিছু কাজ করবে। সো ডকুমেন্ট যখন একেবারে লোড হয়ে গেল তখন আমরা আসলে স্ক্রিপ্টিং স্টার্ট করব। তাহলে আমরা এরর বা যেটা ব্রোকেন হয় সেটা আমরা পাবো না, বা আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা আমাদের হচ্ছে না এরকম ইস্যুও থাকবে না। ওকে, বা আনইনিশিয়ালাইজড বা আনডিফাইন্ড এই ধরনের প্রবলেমগুলো থাকবে না। সো আমি ঠিক দেখেন বডি ট্যাগের ওপরে এখানে আমার স্ক্রিপ্টিংটা আমি অ্যাড করব। সো আমরা এখন জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব আমাদের এই প্রজেক্টে, ভিউ পুরো নিয়ে কাজ HTML করব। লোড হওয়ার পরে কাজ করবে। হ্যাঁ, মেইনলি এইচটিএমএল লোড হওয়ার পরে কাজ করলে সব থেকে বেটার, কারণ সে তো আসলে এইচটিএমএল ট্যাগের উপরেই কাজ করবে, সেটা হচ্ছে বিষয়। সো কিভাবে আমরা অ্যাড করতে পারি স্ক্রিপ্ট, এই ট্যাগের মাধ্যমে জাস্ট আমরা লিখে দিব। হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে অনেক সময় আপনারা এইখানে টাইপটা দেখতে পারবেন টেক্সট বাই জাভা স্ক্রিপ্ট, বাট এখন যেগুলো আপডেটেড ব্রাউজার সেগুলো আর এটা ম্যাটার করে না। সো সে বুঝে নেয় যে এটা হচ্ছে আপনার, যদি কিছু না থাকে তাহলে এটা জাভা স্ক্রিপ্ট। ওকে, সো আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লাইক আমরা পিএইচপি ট্যাগের ভেতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছিলাম, পিএইচপির প্রোগ্রাম লিখছিলাম, জাভা স্ক্রিপ্টের যে স্ক্রিপ্টটা থাকবে সেটা আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে লিখলে এখানে আমরা পেয়ে যাব। ওকে, যেমন ধরেন স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা কি লিখব, আমরা যদি আহ, কোনো কিছু অ্যালার্ট দেখতে চাই, হ্যাঁ, যে দেখি আগে স্ক্রিপ্টটা কাজ করছে কিনা। সো অ্যালার্ট একটা, অ্যালার্ট হ্যাঁ, অ্যালার্ট দিয়ে আমরা সেটা দেখতে পারি। অ্যালার্ট একটা পিএইচপিতে অ্যালার্টের ভিতরে ফাংশন, একটা হ্যাঁ, ফাংশন। পিএইচপি একটা ফাংশন দেখছেন না আপনারা? সো হ্যাঁ হ্যাঁ, অ্যালার্টও হচ্ছে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, যেটা দিয়ে আমরা কোনো কিছু ব্রাউজারে দেখাতে পারি, কিন্তু এই ক্ষেত্রে সে একটু গন্ডগোল করবে। দ্যাট মিনস সে শুধু অ্যালার্টটাই দেখাবে আর অন্য কিছু দেখাবে না, এরকম একটা সিমটমস আসতে পারে। সো নোটেশন। জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, দেখেন, এবং এটা আমি প্যারামিটারটা অ্যাজ এ স্ট্রিং হিসাবে পাস করলাম, ঠিক আছে, কারণ এটাই আমাকে সে দেখাবে। সো রিফ্রেশ দিলে দেখেন অন্য কিছু সে আগে কিন্তু দেখাচ্ছে না, লোড হইছে, সব কিছুই লোড হইছে, কিন্তু সে আগে জাভা স্ক্রিপ্টের যে অ্যালার্টটা আছে সেটা আমাকে দেখাচ্ছে, এর প্রায়োরিটি বেশি আর কি। হ্যাঁ, এই জন্য আসলে ইউটা অ্যালার্টটা বাদ যাবে দেখাচ্ছে। ভাইয়া, হ্যাঁ, ইউটা বাদ যাবে। ইউ ইউ আসছে, জাভা স্ক্রিপ্ট বানানে ও ইউ আচ্ছা আসছে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট, হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আবার রিফ্রেশ করতে হবে তারপর আসবে। ওকে, সো এটা একটা বিষয় যে অ্যালার্ট আসলে ডকুমেন্ট যখন মানে ডকুমেন্ট লোড হলো ঠিক আছে, কিন্তু একেবারে সে অন্য যে এইচটিএমএলটা আছে ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো দেখায় না, অ্যালার্টটাই আগে দেখায়। সো এই যে আমাদের যে স্ক্রিপ্টটা কাজ করতেছে এইটা আমরা ফার্স্টে আমরা এখানে দেখতে পারলাম। আচ্ছা, স্ক্রিপ্ট এবার দেখেন একটা এলিমেন্ট, ছোট্ট কোশ্চেন করবো এখানে। হ্যাঁ আপনি বলেন যেহেতু না ভাইয়া। ডকুমেন্টের কথা বললেন, হুম, আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড গুলো লিখি তখন লিখি না যে ডকুমেন্ট ডট রেডি, মানে পুরো ডকুমেন্টটা কি রেডি করার পরে গিয়েও কাজ করবে এই জন্য লেখা হয়। রাইট, ডকুমেন্ট ডট রেডি সেটাও আমরা লিখতে পারি। হুম, পুরোটা লোড হয়ে গেলে তারপর যাতে কাজ করে সেজন্য। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আরেকভাবে কিন্তু জাভা স্ক্রিপ্টের আউটপুট দেখতে পারি, অ্যালার্ট দিয়ে আমরা যেমন কনসোল ডট দেখতে লগ। পারলাম। রাইট, ওইটা আমাদের ডেভেলপার যারা আছে তাদের ডিবাগ করার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে। কোথায় আমরা দেখতে পারবো এটা? আপনারা কি এর মধ্যে একবারও স্ট্যাক এই যে, করে কনসোলে।
রাইট। হ্যাঁ, তাহলে তো এটা আপনাদের আসছে, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। বাট এটা আমরা জাভা স্ক্রিপ্টের যে মেসেজগুলো থাকে সেটা আমরা এই কনসোল যে ট্যাবটা থাকে, ট্যাব মানে কোনটা বুঝতে পারছেন? এই যে আমার মাউস যেখানে আছে, এলিমেন্টস, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, এইগুলোর মধ্যে কনসোল যেটা আছে সেখানে। সো কনসোলের ভেতরে আমরা মেসেজগুলো দেখতে পারবো, এটাও একটা আউটপুটের অপশন। এটা হচ্ছে সেকেন্ড অপশন। সো আমরা একটা আউটপুট দেখি। সো আউটপুটটা কিভাবে দেখতে পারি, যেমন এখানে আমি একটা জাস্ট কনসোল লক করে আমার এখানে ইনস্পেক্টে ডিবাগ করতে পারি, সেজন্য আমি দেখতে চাচ্ছি যে হ্যাঁ এটা আমার লকটা রান করছে কিনা। সো এখানে কনসোল লগ, একটা মেসেজ দিলাম, রিফ্রেশ করলাম, দেখেন এখানে মেসেজটা চলে আসছে। যদি কোনো এরর থাকতো তাহলে মেসেজটা আসতো না। দেখি একটা এরর জেনারেট করি। ভাইয়া ওকে, এখানে ইরর দিল না কেন? আপনি তো দেননি, ক্লোজ করেননি আমি করলাম। হচ্ছে, সেমিকোলন ক্লোজ না করেও না কেন জানি আপনার না, এখন আউটপুট যে আসলো। এখন যে একমাই স্ক্রিপ্ট আছে, যে ভার্সন আছে, এইটা সেমিকলন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ও, আপনি এখানে লাইন বাই লাইন লিখে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও একদম সেমিকলন দিয়ে আপনাকে এন্ড করতে হবে না, এটা হচ্ছে একটা একদম বিষয়। সিক্স সিক্স এইট। হ্যাঁ, এখন দেখেন এই যে কনসোল ডট লগ যেটা, এখানে আমি একটা এরর জেনারেট করলাম। এই এরর জেনারেটটা কত নাম্বার লাইনে হয়েছে সে কিন্তু এটা দেখাই দিচ্ছে। হ্যাঁ, এই লাইন ধরে আমাদের ফিক্স করতে হবে যে এই যে এখানে একটা রেড কালার দেওয়া আছে, এখানে দেখে বুঝতে হবে যে হ্যাঁ আমরা কি ধরনের এরর ক্রিয়েট করছি, তখন আমি ওই এররটা সলভ করে দিব। এটাও একভাবে আমাদের আউটপুট দেখার, জাভা স্ক্রিপ্টে আউটপুট দেখার আরেকটা অপশন, যেটা আমরা কনসোল লগ দিয়ে দেখতে পারি এবং সেটা ইন্সপেক্ট করলে দেখা যায়। থার্ড আরেকটা অপশন আছে কি, যে আমরা একটা কোনো এলিমেন্টের ভেতরে আমরা আউটপুটটা নিয়ে আসতে পারি। সো কিভাবে আমরা একটা কোনো একটা এলিমেন্টের ভেতরে নিয়ে আসতে পারি, এইবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এলিমেন্ট আইডি লাগবে। মানে কোনো একটা কাউকে আপনি ট্রিগার করে আপনি দেখাবেন আর কি, যে কোনো একটা এলিমেন্টের ভেতরে আপনি দেখাবেন জিনিসটা। সো সেটাই আমরা এখন দেখব, যে এলিমেন্টের ভেতরে কিভাবে আমরা দেখতে পারি। যেমন ধরেন আমরা একেবারে ওপরে যেটা আছে প্যারা ওয়ান, এখানে যে লাইনটা আছে এই লাইনটা চেঞ্জ করে আমরা সামথিং এলস লিখবো আর কি। হ্যাঁ, সো কিছু একটা এখানে এখন যা আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। সো আমরা কিভাবে কাজ করতে পারি, এখানে পেজটা লোড হবে, এত ফাস্টার হবে সেটা সেটা আমরা বুঝতে পারবো না, কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন ইনার স্টেমেল। হ্যাঁ, ইনার এইচটিএমএল আমরা লিখব। সো আমরা এখানে যেমন ডলার দিয়ে ভেরিয়েবল লিখছি, এবং ওইখানে আমাদের টাইপটা আসলে বলে দিতে হয় নাই। বাট এখানে ভেরিয়েবলের আগে লেট, কনস্ট্যান্ট, এই দুইটা জিনিসের যে কোনো একটা ইউজ করতে হয় আর কি। সো আমি কনস্ট্যান্ট দিলাম, ধরেন এখানে নিউ টেক্সট, এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। এর এই ভেরিয়েবলের ভেতরে সামথিং আমি এখানে লিখব, দিস ইজ, দিস টেক্সট is replaced by JavaScript. ওকে, এটা লিখলাম। এখন আমি যে প্যারাগ্রাফ ওয়ানের ভেতরে এই টেক্সটটাকে রিপ্লেস করতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে তাকে গেট করব বা তাকে রিচ করব বা তাকে ক্যাচ করব? হ্যাঁ, সেটার জন্য আমার আইডেন্টিফায়ার দরকার। আইডি ধরবো, রাইট, আইডিটাকে আমরা ধরবো। এই আইডিটা ধরবো যার নাম হচ্ছে প্যারা ওয়ান। সো দেখেন খুবই সহজ এই বিষয়টা। এখন আমরা আগে সেই প্যারাগ্রাফকে ধরবো। সো এই জন্য আমরা লাইক আরেকটা কনস্ট্যান্ট নিলাম। আমি এই লাইনটা ডিরেক্টলি বসাই দিতে পারতাম, আমি জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি আর কি। কনস্ট্যান্ট টার্গেট, টার্গেট প্যারাগ্রাফ। সো এই টার্গেট প্যারাগ্রাফ আমরা কিভাবে করতে পারি, এই যে শুরুতে আমরা ডকুমেন্ট ডকুমেন্ট বলতেছিলাম, ডকুমেন্ট নামে আমরা একটা ডকুমেন্ট অবজেক্ট পেয়ে যাব, যাকে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, আমাদের স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট ট্যাগের ভেতর থেকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। সো তার মানে সে হচ্ছে সব ডকুমেন্টকে রেফার করে। সো ডকুমেন্ট, এই ডকুমেন্ট, এরপরে আমরা কি বলবো, ডকুমেন্টের পরে আমরা এখন এলিমেন্ট ধরবো। একটা প্যারাগ্রাফ হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, এই এলিমেন্টকে আমরা ধরবো এবং ইভেন্ট আইডির থাকবে মাধ্যমে। হ্যাঁ, একটু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরকম গেট এলিমেন্ট বাই ক্লাস, গেট এলিমেন্ট বাই অ্যাট্রিব, এরকম অনেক কিছু আছে। আমরা এখন গেট এলিমেন্ট বাই আইডি, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি আর কি, যাতে সবাই বুঝতে পারে। এবং এইটা হচ্ছে ডিফাইন, জাভাস্ক্রিপ্টের ডিফাইন জিনিস, এটা যে আমি লিখছি তা না। সো ডকুমেন্ট, ডকুমেন্ট কাকে অ্যাক্সেস করতেছি, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে অ্যাক্সেস করতেছি। সো এই আইডি একটা, গেট এলিমেন্ট বাই আইডি একটা ফাংশন, এই ফাংশনের ভেতর আমার যে আইডেন্টিফায়ার সেটা আমি পাস করে দিলাম। তাহলে সে এখন ওই গেট এলিমেন্ট বাই আইডি ওইটাকে টার্গেট করবে। টার্গেট প্যারাগ্রাফ হচ্ছে এটা, এইটা। এখন আমি এই প্যারাগ্রাফে সব কিছুই চেঞ্জ করতে পারবো। সব কিছু বলতে ভ্যালু থাকলে ভ্যালু চেঞ্জ করতে পারবো, স্টাইল থাকলে স্টাইল চেঞ্জ করতে পারবো। আর আমরা অলরেডি জানি মানে যে কোনো কিছু একটা এই প্যারাগ্রাফের ভেতরে যে জিনিসটা থাকে, ট্যাগের ভেতরে যে জিনিসটা থাকে সেটাকে বলে হচ্ছে, কি বলে, ইনার এইচটিএমএল বলে, তাই না? ট্যাগের ভেতরে যে জিনিসটা যা হ্যাঁ। যা থাকবে সব কিছুকে ইনার এইচটিএমএল বলে। যেমন আমি যদি আর্টিকেলকে ধরি, আর্টিকেলের ভেতরে হেডার আছে, তার ভেতরে এইচ টু আছে, সব কিছু মিলে আসলে এটা তার হচ্ছে ইনার এইচটিএমএল। সো আমি এটাকে ধরে সব কিছু চেঞ্জ করে দিতে পারি, বা এইটাকে ধরে তারপরে হেডারে যাব, হেডারের পরে এইচ টুতে যাব, তারপরে আমরা চেঞ্জ করে দিতে পারি। বাট এখন আমরা জাস্ট একটা চেঞ্জ করি। প্যারাগ্রাফকে আমরা ধরলাম, অলরেডি আমরা আমাদের এটা টার্গেট হয়ে গেছে। এখন এই প্যারাগ্রাফ ধরে তার ইনার এইচটিএমএলকে আমি অ্যাক্সেস করব। ইনার এইচটিএমএল, আমি এই যে যে নিউ টেক্সটটা তৈরি করছিলাম এই নিউ টেক্সটটা রিপ্লেস করে দিব। সো এই ইনার টেক্সটে অ্যাড হবে না, এই সম্পূর্ণ প্রিভিয়াস যেটা আছে সেটা সেটা রিমুভ করে দিয়ে নতুন যে টেক্সটটা থাকবে সেটা রিপ্লেস করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, সো এখন আমি যখন রিফ্রেশ করব আসলে ইফেক্টটা আমরা খুব দ্রুত হবে, রিফ্রেশ করার সাথে সাথে এইটা চেঞ্জ হয়ে যাবে সব কিছু ঠিক থাকলে। এই যে অলরেডি আমার এইটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাও আমরা কি, এটা কি দিয়ে করলাম, এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করলাম। হ্যাঁ, এবং এখানে আমাদের মেইন যে জিনিসটা, যেটা হচ্ছে ইনার, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই পার্টটা ইম্পর্টেন্ট। আপনারা পরে দেখবেন যে এই পার্টটা আমরা খুব ছোট্ট একটা কোড দিই, এবং তখন গেট আইডি নাকি আমরা ভাইয়া এখানে ক্লাস। একটা কোশ্চেন ছিল। হুম, বলেন না প্লিজ। এখানে যখন আমরা এই টার্গেট প্যারাগ্রাফ ডকুমেন্ট এখানে প্যারা ওয়ান এ ধরছি, ওই যে উপরের যে প্যারাগ্রাফটা ছিল ওইখানে যাই নিউ লাইনটা ক্রিয়েট হয়েছে, এই যে দিস টেক্সট রিপ্লেসড বাই হ্যাঁ জিএস, হ্যাঁ, এটা হ্যাঁ, এইটা, হ্যাঁ এটা রাইট। চেঞ্জ চেঞ্জ করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা এই যে আর ইনার এইচটিএমএল মানে হচ্ছে ওর ভেতরে যা ছিল সেটা দিয়ে চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখন আমি জি। যদি চাইতাম, হ্যাঁ, যে না, যা আছে সেটা থাকবে প্লাস আমার নতুনটা অ্যাড হবে, এটাও কিন্তু আমরা করতে পারতাম, রাইট? তখন কি করতাম দেখেন, শুধুমাত্র প্যারাগ্রাফটাকে না নিয়ে এসে এখানে আগে তার ডট ইনার এইচটিএমএলটাকে আমি ধরতাম। এই যে আমি কিন্তু অলরেডি ধরছি, হ্যাঁ, তার ইনার এইচটিএমএলটাকে ধরে আমি টার্গেট প্যারাগ্রাফ এই ভেরিয়েবলের ভেতরে রেখে দিলাম। এরপর আমি কনক্যাট করব, সরি, কপি, এই লাইনটা তখন আগে যাবে। আর ওল্ড টেক্সট নামে আমার আরেকটা কিছু থাকবে, মানে আমি দুইটা দেখাতে, দুইটা লাইন দিয়ে করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে নিউ টেক্সট আর এটা হচ্ছে তখন ওল্ড টেক্সট হয়ে যাবে। ওল্ড টেক্সট, কপি। সো প্রথমে আমি আমার টার্গেট এলিমেন্টটাকে ধরলাম, তারপরে টার্গেট এলিমেন্টের কাছ থেকে ইনার এইচটিএমএল নিলাম। আচ্ছা, এটা তো আমি একবার ধরেই ফেলছি, এটাকে আমি আবার রিইউজ করতে পারি। সো ডট ইনার এইচটিএমএল নিলাম ওল্ড টেক্সট হিসাবে। এখন আমরা ওল্ড টেক্সটের সাথে কনক্যাট করে দিব। পিএইচপিতে আমরা কনক্যাটেনেশন অপারেটর কি ছিল আমাদের? ডট ফুল না, স্টপ। ডট। ডট ছিল, এক্স্যাক্টলি, সরি, ডট ছিল। আর এখানে কনক্যাটেনেশন অপারেটরটা হবে প্লাস, ঠিক আছে? প্লাস। হ্যাঁ, প্লাস হবে। তাহলে এখন ওল্ড টেক্সটের সাথে আমার নিউ টেক্সটটা অ্যাড হয়ে যাওয়ার কথা, অ্যাড ঠিক আছে? হবে অ্যাড হবে। অ্যাড হয়ে যাওয়ার কথা। সো রিফ্রেশ, এখন আমার যেটা আগে ছিল তার সাথে আমার নিউ টেক্সট অ্যাড হয়ে গেল। এভাবে আমরা নিউ টেক্সট ওল্ড টেক্সট অ্যাড করে দিতে পারি, দ্যাটস ইট। আচ্ছা, এটা গেল একটা জাস্ট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে। এবার আমরা একটা ইভেন্ট দেখি আর কি, হ্যাঁ, যে ইভেন্টের সাথে কিভাবে অ্যাড করা যায়।
সো আমরা একটা বাটন নিই। না আমরা, হ্যাঁ আগে সবাই একটা সিম্পল একটা উদাহরণ দেখেন আর কি, তারপর আমি আর একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দেখাবো যাতে ক্লিয়ার হয়। অন ক্লিক দেখাতে পারি। হ্যাঁ, আমরা যেটা করতেছি এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে না? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, রাইট রাইট। হ্যাঁ মানে চেঞ্জ যেটা করলাম সেটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, তাই তো। আমরা আমরা কিন্তু এখানে স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করার সময় বলছিলাম যে এটা বাই ডিফল্ট স্ক্রিপ্ট অ্যাড মানে হচ্ছে এটা জাভা স্ক্রিপ্টের কোড, আর এইটুক হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টের কোড, এবং সেটা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আছে। স্ক্রিপ্ট ভাই ট্যাগটা স্ক্রিপ্ট কোথায় ট্যাগের আছে? লিংক আপ না করলে কি কাজ করে উপরে এই যে বডির মধ্যে? হ্যাঁ এটা তো আমি ইন পেজ করলাম, ইন পেজ, এখানে কোনো লিংক নাই তো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জি। ইন পেজ, আর এইটা কোথায় কাজ করতেছে, যখন আমি ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারের ইঞ্জিন আছে একটা জাভা স্ক্রিপ্টের ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারের ভেতরে জাভা স্ক্রিপ্টের ইঞ্জিনটা ইনস্টল করা আছে, সে এটা আমাকে কম্পাইল করে আমাকে জিনিসপত্র দেখাচ্ছে। ওকে জি। ওকে। সো এখন আমরা একটু একটা ভাইয়া বাটন এগুলো থেকে ইফেক্ট দেখি। জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট বলে, তাই না? জাভা স্ক্রিপ্টের স্টেটমেন্ট, রাইট, জাভা স্ক্রিপ্টের স্টেটমেন্ট। আমাদের জাভা স্ক্রিপ্ট নিয়ে কিন্তু ক্লাস আছে, আমি জাস্ট শুধু কিভাবে স্ক্রিপ্টে অ্যাড করতে হবে সেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা বলেন তো, একটা বাটন অ্যাড করব, সো কিভাবে আমি অ্যাড করতে পারি? বাটন প্রথমে বাটন নিব ট্যাগ একটা, বাটন, শুরু, হ্যাঁ। বাটন শেষ। আচ্ছা এই টাইপের একটা টাইপ ম্যাটার সাবমিট, আছে। বা না, সাবমিট সাবমিট আমরা হচ্ছে এখন দেব না। ফর্মের ক্ষেত্রে। বিটিএন, হ্যাঁ এটা আমরা বাটন দিয়ে দিই, মানে বিটিএন প্রাইমারি। বাটন না, থাকবে। শুধু বিটি, বিটিএন। বিটিএন বিটিএন তো বিটিএন বুটস্ট্র্যাপের প্রাইমারি ক্লাস। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, হ্যাঁ, জি, কিন্তু এটা আমরা বুটস্ট্র্যাপ ক্লাস টাইপ বলে। বলে দিচ্ছি আর কি, আপনারা ক্লাসের টাইপ সাথে বাটনই হবে, এটা হ্যাঁ বাটন, মিক্স বাটন করে টাইপ। ফেলছেন। এটা হচ্ছে বাটন। কেন বাটন হবে? বাটন। কারণ বাই ডিফল্ট বাটনের অ্যাকশন থাকে হচ্ছে সাবমিট, মানে আমরা কোনো ফর্ম ইউজ করলে দেখবেন যে সাবমিট বাটনে ক্লিক করতেছি, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি একটু বাটন দিয়ে দিব যাতে এটা ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্সটা না পায়। ওকে, সো এখানে আমি বললাম যে চেঞ্জ ক্লিক বা চেঞ্জ। ফন্ট সাইজ, এইটা বলে দিই আমরা, ক্লিক, হ্যাঁ সহজ, ঠিক আছে। আগে আমরা একটা ক্লিক দেখি, তারপর আমরা ফন্ট সাইজ চেক করব। ভাইয়া অন অন ক্লিক ক্লিক ইউজ হিয়ার, করবে নাকি? ক্লিক হ্যাঁ হিয়ার বা মানে অন ক্লিক। ফন্টটা আমরা হ্যাঁ ফন্ট আমরা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করে দিব বুঝতে এই পারছি, অন প্যারাগ্রাফের। ক্লিক সিস্টেম। হ্যাঁ এটা আমরা চেঞ্জ করব। সো ক্লিক ইভেন্টটা আমরা ধরবো। এখন এই আমরা এই বাটনে যে ক্লিক করব সেটা আগে আমরা চেক করি। আমি আগে একটা সহজ জিনিস দেখাই দিই, হ্যাঁ, এরপরে আমরা একটু আরো ইজিয়ার ওয়েতে যাব। মানে সরি, আমি একটা জেনারেল জিনিস দেখাই দিব, তারপর সেটাকে আরো ইন জেনারেল করব আর কি। আচ্ছা কিভাবে ওকে, করা যায়? অন যেমন অন এইখানে ক্লিক। আমরা, হ্যাঁ, আমরা একটা এলিমেন্টের বিভিন্ন ইভেন্টকে ধরতে পারি, মানে আমরা বলছিলাম যে একটা এলিমেন্টের উপরে কি কি ইভেন্ট থাকতে পারে। আপনি একটা এলিমেন্টের উপরে মাউস রাখতে পারেন, মাউস সরাতে পারেন, একটা এলিমেন্টকে আপনি ক্লিক করতে পারেন, সিঙ্গেল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করতে পারেন, এগুলো সব হচ্ছে ইভেন্ট। সো এরকম যদি ইভেন্টগুলো আমি ক্যাচ করতে চাই বা ট্রিগার করতে চাই, তাহলে আমাকে একটা ফাংশন কল করতে হবে। কিভাবে ফাংশন করতে হবে, কল করতে হবে? এইচটিএমএল এরই দেখবেন যে আপনার আম, আপনার এটাকে কি বলে, যে নিজস্ব আর কি, দ্যাট মিন্স হচ্ছে, অ্যাক্টিভেট। মানে হ্যাঁ রাইট, ফাংশন আছে তাই না। এই এই যেমন হচ্ছে ইভেন্ট আছে, রাইট, ইভেন্ট আছে। Hey there, এইচটিএমএল এরও it's নিজস্ব time to ইভেন্ট, relax. Stretch a little. এইচটিএমএল এর নিজস্ব ইভেন্ট ইভেন্ট অ্যাট্রিবিউট আছে। কি ইভেন্ট? যেমন আমি এখানে দিব অন ক্লিক, অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, অন ক্লিক একটা ইভেন্ট। সে এইটা দেওয়ার মানে হচ্ছে, এই অ্যাট্রিবিউটটা দেওয়ার মানে সে একটা ইভেন্টকে ধরতে চাচ্ছে, অন ক্লিক একটা ইভেন্টে। আমি চাইলে এখানেও লিখতে পারতাম, অন ক্লিক দিয়ে এইখানেও মানে জাভা স্ক্রিপ্টের কোডটা আমি লিখতে পারতাম, বাট আমি একটু ফাংশন ওয়েতে আমি যাচ্ছি। সো অন ক্লিক, এখানে আমি একটা ফাংশনের নাম লিখবো, লাইক ডিইউ এটাকে তো ডাবল ভাইয়া বাটন। ইনস্ট্রাকশন সেক্ষেত্রে বলে না? ভাইয়া মানে অন এই জায়গার অন কাজটাকে ক্লিক ইনস্ট্রাকশন বাটন। বলে। ইনস্ট্রাকশন বলে, হ্যাঁ, এই অ্যাট্রিবিউট ইভেন্ট অ্যাট্রিবিউটের ইনস্ট্রাকশন, ডাবল কোটেশনের হ্যাঁ, ভেতরে instruction। ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আর আমরা। আমরা যদি কোনো ফাংশন ইউজ করি সেক্ষেত্রে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না? মানে ফাংশনের বডি বডি লেখার জন্য, তাই তো। মানে অন ক্লিকের পরে যেহেতু আমরা একটা ফাংশন ইউজ করতেছি, না সো না, এটা তো কোটেশনের হ্যাঁ মধ্যে ঠিক আছে, TSP এর আমি মধ্যে। উনি ঠিকই বলছে, ঠিক আছে। এখানে আমরা শুধু ফাংশন যে আমরা লিখতেছি, আমরা শুধু ফাংশন যে লিখতেছি সেটার জন্য যে এটা একটা ফাংশন, জি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, আর কিছু দিব না, বডিটা আমরা এখানে লিখি নাই,
ঠিক আছে, বডিটা আমরা এখানে লিখবো না, এখানে শুধু ফাংশনের ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। ওই যে একটু আগে ভাইয়েরা বলছিল যে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, আপনি এখানে আমরা জাস্ট শুধু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন এই ইনস্ট্রাকশনটা কোথায় হবে বলেন তো? যেহেতু অন ক্লিক একটা ইভেন্ট এবং এটা একটা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট আর কি, সো এটা অবশ্যই আমি যে ফাংশনের নাম লিখলাম এটা ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে আমি এখানে যদি অন্য কিছু এক্স ওয়াই জেডও দিতে পারতাম, বাট আমি দিলাম হচ্ছে বাটন ক্লিক, যেহেতু আমি বাটন ক্লিক করব। এই ফাংশনটা আমি ডিফাইন করব কোথায়? এই ফাংশনটা আমি ডিফাইন করব এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে। এবং আমরা জানি যে ফাংশনকে যতক্ষণ কল না করা হয় ততক্ষণ সে এক্সিকিউট করে না। সো যেভাবে আমরা পিএইচপিতে ফাংশন লিখছিলাম ঠিক একইভাবে ফাংশন এইটা, এবার ওই যে বডি ট্যাগটা আসতেছে, হ্যাঁ এখানে আমরা বডি ট্যাগটা এখন লিখবো। সো বডি এখন ও ট্যাগটা একটা কিভাবে? এখানে ঘটনা ঘটাবে। হ্যাঁ রাইট, মানে তার সে আমি কল করলাম, হ্যাঁ ঠিক আছে, অন ক্লিকে একে কল করলাম, কিন্তু এ কি কাজ করবে সেই কাজটা আমি এখানে বলে দিচ্ছি। সো এই যে আমরা অ্যালার্ট দেখছিলাম, আমরা এখন এই অ্যালার্টটাকে পেজ লোডের সাথে না দিয়ে আমরা এই অ্যালার্টটা যখন ক্লিক করবে তখন দিয়ে দিলাম। সো বাটন ক্লিক, বাটন ক্লিকড হয়ে গেল। ওকে, সো এখন আমরা যদি পেজকে রিফ্রেশ দেই, রিফ্রেশ, কোনো কিছু ইফেক্ট নাই, কিন্তু যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন সে আমাকে বলবে বাটন ক্লিক। তাহলে আমরা একটা ক্লিক ইভেন্ট ধরতে পারছি, রাইট, যে বাটনের সাথে ক্লিক করলে ধরতে পারতেছি। তো এই বাটনে যদি ক্লিক আমরা ধরতে পারি, এর আগে যে আমরা একটা ইনার এইচটিএমএল এলিমেন্টকে টার্গেট করে তার উপর তার তার টেক্সট চেঞ্জ করে দিয়েছিলাম, তাহলে আমরা এর ফন্ট সাইজও চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? একইভাবে এখানে আসলে আমাদের কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ওয়ানের উপরেই আমরা ইমপ্লিমেন্ট করি। সো সবই ঠিক থাকবে, আমি এটা জাস্ট কপি করতেছি, এক এক লাইন করে কপি করি, যেহেতু এটা ফার্স্ট ক্লাস। ফার্স্ট আমি এটা কপি করলাম, দ্যাট মিন্স হচ্ছে আমি আমার টার্গেট এলিমেন্টকে ধরলাম, দেন আপনি চাচ্ছেন ওই বাটনে ক্লিক হওয়ার পর যেন ওই কাজগুলো হয়, এই তো? হ্যাঁ, এই না, ওই বাটনে ক্লিক হওয়ার পরে যাতে, রাইট, হ্যাঁ ওই কাজগুলো হয়, মানে ওই হ্যাঁ হ্যাঁ। প্যারাগ্রাফের উপরে আমি যেই চেঞ্জগুলো মানে চাচ্ছি যেটা সেগুলো হয়। রিপ্লেস করতে যাচ্ছেন কিংবা অ্যাড করতে যাচ্ছেন সেই বা কাজটা ফন্ট হবে আর সাইজ কি। চেঞ্জ করে আমরা তো রিপ্লেস অ্যাড এটা দেখছি, হ্যাঁ এবার নতুন একটা হ্যাঁ দেখি হ্যাঁ। যে এখন আমরা স্টাইল ধরতে চাচ্ছি। সো আমরা এখানে স্টাইল ধরবো, স্টাইলের ভেতরে কোনটা ধরবো? ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা আমরা এটা কি বলে ইনার এইচটিএমএল ইয়া ইনা ইনলাইন ইনলাইন, ইনলাইন 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 সে স্টাইল বলে? চেঞ্জ করে দিচ্ছে, রাইট, ইনলাইন চেঞ্জ করে দিচ্ছে। সো এটার ভ্যালু আমরা বলে দিব যে ফন্ট সাইজ, এখানে আমরা বলে দিলাম 20, একটু বড়ই বলি বাট এত বড় না, 18 পিক্সেল বলে দিই। ভাইয়া আমার একটা এটা কোশ্চেন ছিল। সাথে সাথে কালার দিয়ে দেন ভাইয়া, তাহলে আরো বুঝতে রাইট, সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে। সো এটা আমরা এ করে জাস্ট ফন্ট সাইজের জায়গায় আমরা ওটা কি ফন্ট কালার বলে নাকি শুধু কালার? অনলি কালার, কালার, শুধু কালার। অনলি কালার, এখানে আমরা টোমাটো বলে দিই। ওকে, সো এখন দেখি আমরা একটু রেডিশ কালার হবে, 18 পিক্সেল হবে, এরকম কিছু একটা আমরা এক্সপেক্ট করতেছি রিফ্রেশের সাথে, সরি বাটন ক্লিকের সাথে। সো ক্লিক, দেখেন এটা ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হলো কিনা সেটা আমরা দেখি। ইন্সপেক্ট, এখানে আসলাম, এই দেখেন 18 পিক্সেল হয়ে গেছে, রাইট। সো এটা যদি আমরা এখন 28 পিক্সেল দিই, এখান থেকে একটু চেঞ্জ করে দেখি, এরকম হবে। সো আমরা 28 পিক্সেল দিয়ে দিলেও সেম হয়ে যাওয়ার কথা। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল এখানে হ্যাঁ যে বলেন। এটা ইভেন্ট নাকি প্রপার্টি অন ক্লিকটা? অন ক্লিক ইভেন্ট, 100% ইভেন্ট, ঠিক আছে, অন ক্লিক হচ্ছে ইভেন্ট। সো এখন ক্লিক করলাম, এই যে আমাদের ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেল। সো এভাবে আমরা আমাদের স্ক্রিপ্ট ট্যাগ এখানে লিখতে পারি। আচ্ছা, এটা তো গেলে একটা ওয়েতে। আমরা ডিরেক্ট আরেকটা কাজ করতে পারি, এই ফাংশনকে কল না করে, হ্যাঁ এটাও মজার, এখানে আমরা এটাকে কল করব না, তাহলে আমাদের কোড আরেকটু নর্মাল হবে, কোড কম লেখা লাগবে। সো এই যে মানে এই কাজগুলোই করব, বাট এইটাকে কি বলবো আমরা, অলরেডি আমরা প্যারাগ্রাফকে ধরছি প্যারাগ্রাফ ওয়ান নামে, তাহলে আমরা যেটা বলতে পারি এইটা এই লাইনে, আচ্ছা এই লাইন থেকে স্টার্ট করি, দেখেন একটু ছোট করে ফেলতেছি, এইটা ডট, আমরা ওই যে ইভেন্ট তৈরি করছি, তো আমরা এখন লিসেনার তৈরি করব যে কি ইভেন্ট হয়েছে সেটা লিসেন করবে। সো এখানে আমরা অ্যাড করব ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার করলাম, এইটা একটা ফাংশন, অ্যাড ইভেন্ট লিসেনার একটা বিল্ট ইন ফাংশন। ফাংশন না ভাইয়া?
অ্যাট লিসেন এটা ফাংশন এটা উইথ। একটা বিল্ট ইন ফাংশন, এই শব্দটাই আমি তখন থেকে খুঁজতেছি, বিল্ট ইন ফাংশন আর কি। হ্যাঁ, সো আমরা ওই যে যেটা বললাম যে ইউজার ডিফাইন্ড ফাংশন, কোথায় গেল, এখানে এখানে ছিল আর কি, অন ক্লিক একটা ইভেন্ট তৈরি করবো, এটা আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা তৈরি করতেছি। বাট এবার আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করতেছি কিসের, যে আমরা ওইটা এক্সপ্লিসিটলি বলে দিব না যে আমরা একটা ফাংশন কল করতেছি, তাহলে কোড স্ট্যান্ডার্ড মেনটেন হলো, কোডটা ছোট হলো, শর্ট শর্ট হলো, এবং এক্সট্রা কোনো কোড লেখা লাগলো না। যে কোনো লিসেন এখন আমরা এভাবে দিতে পারবো, মোর দ্যান ওয়ান লিসেনও আমরা ওইখানে অ্যাড করতে পারবো। আদারওয়াইজ ওখানে এটা আসবে জাভাস্ক্রিপ্টে যখন করবো, যে আমরা যদি অন ক্লিক ধরতে চাই, অন মাউস ওভার ধরতে চাই, অন মাউস আউট ধরতে চাই, তিনটা ফাংশনকে কল করতে হবে, তিনবার ওখানে লিখতে হবে গ্যাঞ্জাম আর কি, আবার এখানে তিনবার ডিফাইন করতে হবে। সো এই গ্যাঞ্জামগুলো আমরা কমাবো। সো টার্গেট প্যারাগ্রাফ অ্যাড লিসেনার, এর ভেতরে আমরা, ইভেন্টটা লিখতে হবে। হ্যাঁ, ইভেন্ট কোনটা হবে সেটা লিখবো, বাট সেটা একটা দুইটা পার্ট থাকে। ফার্স্ট হচ্ছে আমরা কোন ইভেন্টটা ধরতে চাচ্ছি, আর একটা ক্লোজার ফাংশন, যেটা আমরা এই যে ফাংশন যেটা লিখছি সেটা সেটা আমরা দেখবেন ওইখানে নিয়ে আসতেছি। সো আমাদের ফার্স্ট প্যারামিটারে যাবে ক্লিক, সো ক্লিকে কাজ করবে। আর সেকেন্ড হচ্ছে ওই যে ক্লোজার ফাংশন বলছিলাম, সেই ক্লোজার ফাংশনটা আমরা এখানে লিখবো, এফইউএনসি টেন ফাংশন, এটা, এবং এর ভেতরে ব্র্যাকেট দিয়ে। সো আমরা এই কোডটা নিয়ে যাব এর ভেতরে, কাট, এখানে দিয়ে দিলাম, আর এইটা এখান থেকে রিমুভ করে দিলাম, সেভ। সেম কাজ করবে, ঠিক আছে, বাট এখন স্ট্যান্ডার্ড হলো না, অ্যাড লিসেনার ক্লিক, এখন আমরা এখানে মোর দেন ওয়ান অ্যাড করতে পারি, এই যে এখানে কমা দিয়ে আরেকটা অ্যাড করা যাবে, আই থিঙ্ক সো। আচ্ছা, আগে একটাই দেখি কাজ করে কিনা, তারপর মাল্টিপল ইউজ করা যায় কিনা সেটা একটু দেখি। হ্যাঁ, সবই তো ঠিক আছে, রাইট। সো আমাদের পেজ কিন্তু অলরেডি প্রিভিয়াস যে কোডটা ছিল, ফাংশন কল করছিলাম সেটা নাই, সেটাই দেখার জন্য উপরে যাচ্ছিলাম, রাইট। সো উপরে গেলাম, বাটনের সাথে আমার কোনো ইভেন্ট কল করা নাই, লাইক অন ক্লিক এই ধরনের কোনো কিছু কল করা নাই। সো আবার আমি একটু রিফ্রেশ দিলাম। আর যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছি, আমরা রিফ্রেশের সময় চেষ্টা করব যে অ্যাড্রেস বার যেটা আছে সেখানে এন্টার দেওয়ার। ওকে, সো এখন আমরা ক্লিক করলাম, ইভেন্ট কাজ করতেছে না, কোথায় প্রবলেম করলাম? আপনার টার্গেটটা মনে হয় ঠিক হয় না, ওই যে টার্গেট প্যারাগ্রাফ রাইট, এখানে আমরা ঠিক তো হয় না। বাটনটা হচ্ছে আমাদের টার্গেট, রাইট। সো আমাদেরকে বাটনটা ধরতে হবে। ওকে, সো এখন আমরা বাটন ধরবো। বাটনে তো আমরা কোনো আইডি দেই না, এখন সব বাটনে ক্লিক হয়ে যাবে, আমরা বাটনে একটা আইডি দিয়ে আসি, জাস্ট একটা আইডি অ্যাড করি, বাটন আইডি, ক্লিক বিটিএন। এটার সাথে ইভেন্টটাকে অ্যাড করে দিলাম। ওকে, সো একইভাবে কাজ করছে, রাইট। সো এইভাবে করে ভাইয়া আমাদের গেট, হ্যাশ দিয়ে ধরতে হইতো না? না আমরা তো আইডি এখানে বললে তো। আমরা এখানে বলে দিচ্ছি গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। আর আপনি হ্যাশ বা যেটা বলতেছেন ওইটা কোয়েরি সিলেক্টর নামে আরেকটা ফাংশন আছে। সো কোয়েরি সিলেক্টর দিয়ে আপনার ওই যে আপনি কি মানে গেট এলিমেন্ট বাই আইডি ধরতেছেন না ক্লাস দিয়ে ধরতেছেন, ওইটা ডিফাইন হ্যাঁ, হ্যাঁ। করবে কোয়েরি সিলেক্টর যে ফাংশনটা আছে। যদি আপনি আইডি ধরতে চান তাহলে হ্যাশ দিবেন সিএসএস সিলেক্টরের মতো, আর যদি ক্লাস ধরতে চান তাহলে ডট দিবেন, ঠিক আছে, বাট সেই ফাংশনটা আলাদা, হ্যাঁ, কোয়েরি সিলেক্টর, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আজকে আমরা ওইটা দেখি বুঝতে নাই। পারছি। ক্লাসের সাথে ডট, ক্লাস নিলে আইডির ডট ইউজ করতে হয়, আর আইডি নিলে হ্যাশ ইউজ হ্যাশ করতে ইউজ হয়। করতে হবে, রাইট। সো এভাবেও করা যায়। আবার দেখেন এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকেই সরাই দিব, সো কাট, হ্যাঁ, আমরা এখান থেকেই তুলে নিলাম। আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে সাপোজ আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, স্ক্রিপ্ট, এমনি যে কোনো নাম দিতে পারি, জাভা স্ক্রিপ্ট দিতে পারি, হ্যাঁ, বা স্ক্রিপ্ট দিতে পারি। এর ভেতরে আমরা একটা ফাইল তৈরি করলাম, SCRIPT স্ক্রিপ্ট, কিন্তু এর এক্সটেনশনটা হবে ডট জেএস, এই এক্সটেনশনটা মাস্ট ডট জেএস হবে। এখন যেহেতু আমি
স্ক্রিপ্ট ডট জেএস এর ভেতরে কাজ করতেছি, এখানে আমার আর স্ক্রিপ্ট ট্যাগ এটা বলে দিতে হবে না, ঠিক আছে? যেহেতু আমি জেএস এর জাভা স্ক্রিপ্ট ডট জেএস এই এক্সটেনশনের ভেতরে আছি, ওইটা আর লাগবে না। আচ্ছা, তাহলে এই যে স্ক্রিপ্ট ট্যাগ এটা কি স্টিল মানে ইয়েট আমাদের এইখানে কি অ্যাড হইছে, আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কি না আসছে? না, না আসে এখন না, নাই। লিঙ্ক আমরা করতে রিলেশন হবে, করিনি উপরে। লিঙ্ক এক্স্যাক্টলি, করতে হবে। আমরা এখানেও লিঙ্ক করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানেও লিঙ্ক করতে পারি। সো লিঙ্কটা হচ্ছে স্ক্রিপ্ট, এটা লিখতে হবে হুম, এবং শুধু এখানে একটা অ্যাট্রিবিউট এসআরসি বাড়বে এসআরসি, দ্যাট মিন্স হচ্ছে সোর্স, এবং এটা আমরা লিঙ্ক যেখানে আমাদের লোকেশনটা আছে সেখানে আমরা বলে দিব জাভা স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট দেন জাভাস্ক্রিপ্ট দেন স্ক্রিপ্ট ডট স্ক্রিপ্ট জেএস। ডট জেএস। শেষ। সেম কাজ করবে, কিন্তু এটা আরো সুবিধা কি, এটা হচ্ছে আমাদের আমাদের কোডটা, হ্যাঁ, ফার্স্ট অর্গানাইজ হচ্ছে আমাদের লাগতেছে। স্ট্যান্ডার্ড মেনটেন করলাম, প্রথমত স্ট্যান্ডার্ড মেনটেন করলাম, দ্বিতীয়ত হচ্ছে পেজ লোড মানে পেজটা বেশি ভারী হইল না, ভারী হলো না, সিমিলার এবং একবার যখন ব্রাউজারটা এই ডট জেএসটা নামাই নিবে, তার পরবর্তীতে আসলে ক্যাশিং এ সুবিধা হবে, সে ক্যাশ করে ক্যাশিং রাখবে, ক্যাশ বার বারবার সে রিলোড করবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যদি আপনার ইন পেজ দরকার হয়, আমরা ইন পেজ করব, আমাদের আমাদের যেগুলা এক্সটার্নাল দরকার হবে সেগুলো আমরা এক্সটার্নালি এখানে অ্যাড করব। আসলে একটা ওয়েব পেজ করতে গেলে বিভিন্ন প্যাকেজ ইউজ করতে হবে, বিভিন্ন প্যাকেজের লিঙ্কগুলো আমাদের সিডিএন এ থাকে, সেগুলো অ্যাড করতে হবে, তাই না? সব বিষয়গুলোই থাকবে, খুব বেশি। জাভাস্ক্রিপ্ট এর লিঙ্কটা কি হ্যাড ট্যাগে দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাই আমি তো। বললাম যে আপনি পারফরমেন্স ইস্যুর বেটার পারফরমেন্সের জন্য আপনার সবসময় বডি ট্যাগের এইখানে দিবেন আর কি, মানে বডি ট্যাগটা আচ্ছা, যেখানে শেষ হচ্ছে তার উপরে দিবেন। ওকে, সো এখন দেখি আমাদের লিংক হয়ে গেল। এখন আমাদের পেজ যদি কাজ করে ভাইয়া তাহলে আমাদের একটা জিনিস একটু জানার ছিল। প্লিজ বলেন না। আচ্ছা, আমরা ওই অনেক সময় যদি এমন হয় যে এক্সটার্নাল বা কোনো সাইট থেকে স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং করাচ্ছি, হুম হুম। আবার নিজস্ব একটা এরকম স্ক্রিপ্টিং হয়তো কোনো একটা ফাইল করে করতেছি, তাহলে কোনটা আগে কোনটা পরে রাখার এরকম বিষয় কি থাকে? হ্যাঁ, এটা এরকম বিষয় থাকে। যখন আমরা এক্সটার্নাল কোনো প্যাকেজ ইউজ করি, সেই লিঙ্কগুলো ইউজ করি যেন আমাদেরটা ওভাররাইট করতে না পারে, এই জন্য আমাদের যে স্ক্রিপ্টটা থাকবে একেবারে টপে থাকবে, আর ওই স্ক্রিপ্টগুলা নিচে থাকবে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? বুঝতে আর মানে হ্যাঁ, সাপোজ অনেক সময় আমরা ওই যে কোয়েরি ইউজ করি না, বা বিভিন্ন স্ক্রিপ্ট ইউজ করি, তাহলে আমাদেরটা সবার উপরে আর বাকিগুলো ওই আমাদেরটার নিচে পরপর নিচে নিচে বসবে। নিচে বসে যাবে। আর যে কোয়েরি ইউজ করতে গেলে তো ওর লাইব্রেরি যেটা আছে, ঠিক আছে, হুম। ওই লাইব্রেরি না, যে কোয়েরি ইউজ করতে গেলে তার লাইব্রেরিটা কিন্তু ফার্স্টে লোড হ্যাঁ করে ভাইয়া, যে রাখতে হয়। কোয়েরির যে কোয়েরির ক্ষেত্রে ডকুমেন্টেশন অনুযায়ী যে কোয়েরিটার হচ্ছে ও উপরে রাখতে হয় আর লাইব্রেরিটা কি, ওপরে তারপরে রাখতে হবে, স্ক্রিপ্টটা। তার মানে তখন আমাদের স্ক্রিপ্টের নিচে চলে যাবে। হ্যাঁ, যে কোয়ারিটা এখন আমি ভাই বলতে এখন বুটস্ট্র্যাপও করে দিছে, ও বুটস্ট্র্যাপের নিজস্ব চলে আসছে, নিজস্ব চলে হ্যাঁ আসছে। সো নিজস্ব ওইটা চলে আপনার আসছে ওদের। ওইটার স্ক্রিপ্ট আবার এক্সটার্নাল ভাবে ইউজ করা লাগে না। বাট মোস্ট অফ দেম আমাদের স্ক্রিপ্টটা আগে থাকবে আর অন্যান্য স্ক্রিপ্টগুলো পরে থাকবে। ওকে, এই হচ্ছে বুঝতে বিষয়। পেরেছি। ওকে, এখন এটা গেল আমাদের স্ক্রিপ্ট অ্যাডের বিষয়, আমাদের মেটা ট্যাগের বিষয়। এখন আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে, যেটা আরেকটা টপিকস কি ছিল, আমাদের টপিকস ছিল যে আম, কি ছিল টপিকস? ওকে, ওপেন গ্রাফ ছিল। আচ্ছা, ওপেন গ্রাফ হচ্ছে লাইক মেটা ট্যাগের ভেতর মতোই আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদের দিয়ে দিতে হবে, এবং যেটা আমরা পেজ আজ জাস্ট ট্যাগগুলো অ্যাড করে রাখবো, কিন্তু ইফেক্টটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কারণ আমাদের কি লাগবে, একটা ডোমেইন নেম লাগবে, আমাদের নিজেদের ডোমেইন নেম, যেখানে আমরা আমাদের পেজটাকে আপলোড করব, আপলোড করে ওই পেজটার লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। সো আমরা ওপেন গ্রাফ অ্যাড না করে দিব, আবার ওপেন গ্রাফ অ্যাড করে দিব, দুইটার মধ্যে ডিফারেন্স আমরা তখন বুঝতে পারবো। বাট এখন আমরা কোডগুলো একটু এখানে জেনারেট করে ভাই রাখবো যে এখানে হ্যাঁ একটা ছোট্ট একটু প্রশ্ন আমার ছিল, যে হ্যাঁ হ্যাঁ। আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা মেটাট্যাগ ইউজ করতে হয়? যেমন আমরা দেখি ফেসবুকের জন্য একটা দেয়, তারপর টুইটারের জন্য কিছু দেয়।
রাইট, এরকম দেখছি। রাইট। টুইটারের জন্য কার্ড বোধহয় ইউজ করে টুইটারে নিজে, মানে এখন তো হ্যাঁ, এক্স আর কি, হ্যাঁ। টুইটারের জন্য হ্যাঁ। কার্ড ইউজ করে, বাট ইন জেনারেল ফেসবুক এবং লাইক লিঙ্কডইন এগুলোর জন্য আমাদের এই ওপেন গ্রাফ হলেই বেটার, কারণ ওইটা হচ্ছে গ্লোবাল, তো আপনি গ্লোবাল ইউজ করলে ওরা পাবে, কিন্তু টুইটার পাবে না। টুইটার আবার নিজস্ব কার্ড, ওরা গ্লোবালিটা নেয় না। বাট ওপেন গ্রাফ হচ্ছে গ্লোবাল, এটা মনে রাখতে হবে। এখন আপনি যদি ফেসবুকের জন্য ফেসবুকের যেটা আছে অথরাইজ সেটা যদি ইউজ করেন তাহলে বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু ওপেন গ্রাফ যেহেতু গ্লোবাল, এটা 100% স্মুথলি সাপোর্ট করবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের লাস্ট টপিকসটা এখানে অ্যাড করি। উম, কোথায় অ্যাড করব? আমাদের এখানে মেটা ট্যাগের ঠিক নিচে আমাদের আরও কিছু প্রপার্টি অ্যাড করতে হবে। সো মেটা ট্যাগ অলরেডি আমরা অ্যাড করছিলাম। কিসের জন্য আমরা অ্যাড করতেছি? আমরা ওপেন গ্রাফ, ওপেন গ্রাফ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি কোনো পেজের লিঙ্ক দেই, তাহলে লিঙ্কটা যাতে খুব অর্গানাইজ ওয়েতে দেখায়, লাইক একটা ইমেজ দেখালো, ডেসক্রিপশন দেখালো, কি টাইপ সেটা আমাদের দেখালো, হ্যাঁ, এরকম যেন আমাদের একটা ইন্টারফেস আসে। সেই ইন্টারফেসের জন্য আমরা এই ওপেন গ্রাফ মেটা ট্যাগ ইউজ করতেছি। সো লাইক মেটা ট্যাগ এরও নিজস্ব কিছু ট্যাগ সিস্টেম অ্যাট্রিবিউট আছে, মানে মেটার ভেতরে ইউজ করতে হবে কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট এর ভ্যালুগুলো এবং কন্টেন্টগুলো ডিফারেন্ট হয়। এবং ধরেন 5টা থেকে 6টা মানে স্ট্যান্ডার্ড অ্যাট্রিবিউট থাকে, সেগুলো আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে এবং কন্টেন্ট থাকে, সেগুলো আমাদের ইউজ করতে হবে। সো আমরা ইউজ করা শুরু করি। মেটা প্রপার্টি, এখানে কি বলবো আমরা? প্রপার্টি বলবো, PROPERTY প্রপার্টি, ঠিক আছে না স্পেলিং? আচ্ছা, এটার প্রপার্টির ফার্স্ট অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা হবে সেটা আমরা টাইটেল বলবো। টাইটেল, এর আগে একটা ওজি লাগাবো আমরা, বাট সেটা আমরা পরে লাগাই। টাইটেল, আর এর সাথে কি থাকবে? কন্টেন্ট থাকবে, কন্টেন্ট থাকবে। সো এখন কন্টেন্ট মিডিয়া নেই। মিডিয়া, মিডিয়া লাগবে? মিডিয়া তো মনে হয় লাগে না, শুধু কন্টেন্ট। আর আর কন্টেন্ট এই তারপর হচ্ছে মেটাটা কেন নেম। ইউজ করা হচ্ছে? এই মেটা ট্যাগ হচ্ছে, আচ্ছা তার আগে আমি কনফিউশন ক্লিয়ার করি। দেখেন, আমরা মেটা ট্যাগের এর আগে শুধু নেম ধরছিলাম এবং ক্যারেক্টার সেট। এখন প্রপার্টি ট্যাগ আমরা দিলাম টাইটেল, বাট এর আগে স্যার ওজি ওজি টাইটেল আছে। ওজি, হ্যাঁ। রাইট, ওজি আছে। দেখেন, একটা ওজি আমরা স্পেশালি এখানে অ্যাড করছি, ঠিক আছে? সো ওজি মানে হচ্ছে ওপেন গ্রাফ। ওপেন গ্রাফ হচ্ছে একটা প্রোটোকল, একটা রুলস। সো এই প্রোটোকল রুলস যদি আমরা ইউজ করি, সাপোজ আমাদের একটা ওয়েবসাইট হবে, আমাদের একটা ডোমেইন হবে, ডোমেইনের নাম আমরা ধরলাম যে bash7.com, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। সো bash7.com-এর আমরা এই প্রোফাইলটা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। তখন আমরা শেয়ার করি কিভাবে? লিঙ্কটা শেয়ার করে দিই না? আমরা তো দেখছি বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করি, বা কোনো একটা পোস্টের লিঙ্ক শেয়ার করি। সো এরকম করে আমরা আমাদের ডোমেইনের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আমরা শেয়ার করব। যখন শেয়ার করব, যেখানে আমরা শেয়ার করতেছি সেই শেয়ারিংয়ের ভেতরেই ইনফরমেশনগুলো চলে আসবে অর্গানাইজ ওয়েতে। একটা ইমেজ চলে আসলো, একটা লোগো চলে আসলো, ডেসক্রিপশন। বা একটা ডেসক্রিপশন চলে আসলো, অথরের নেম চলে আসলো। এই ধরনের এই ফিচারটা পাওয়ার জন্য আমরা ওপেন গ্রাফটা ইউজ করব, ঠিক ভাইয়া আছে? এক্সাম্পল হিসেবে গিটের কোনো একটা লিংক মানে শো করলে এটা দেখা যাবে। গিটের একটা লিঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে আমরা অ্যাড করে তারপরে আমরা দেখি, এক্সাম্পল হিসাবে দেখবো আর কি, হ্যাঁ। বা আমরা হ্যাঁ দেখবো আর কি, ঠিক আছে। সো ওজি টাইটেল কন্টেন্ট দিলাম। আচ্ছা, এরপরে কি কি থাকবে? ওজি টাইপ, ইউআরএল। ট্যাগ, ট্যাগ, ওকে। সো এরপরে টাইপ থাকবে। দেন আমরা ওজি ইমেজ, তাই না? ইমেজ হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটে ফার্স্ট, তো এই তিনটা ইমেজ থাকবে। টাইটেল দেন আছে। ইমেজ, হ্যাঁ টাইটেল প্রথমে দিলাম না? টাইটেল, আচ্ছা, আচ্ছা। টাইপ, ইমেজ, ইমেজ দিয়েছি। তারপরে থাকবে ইউআরএল, আমরা যে ডেসক্রিপশন। ইউআরএলটা ডেসক্রিপশন দিতে চাচ্ছি সেটা। ইউআরএল, দেন আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এইগুলো হচ্ছে আমাদের মেইন জিনিস। এই কন্টেন্ট, ধরেন টাইটেলে আমরা যখন লিঙ্কটা শেয়ার করব, আমাদের যে টাইটেলটা থাকবে সেটা একেবারে টপে দেখালো। দেন আমাদের টাইপ, এই টাইপটা আমাদের কি হবে? লাইক আমাদের ওয়েবসাইট, আমরা যেহেতু ওয়েবসাইটের কথা বলতেছি, এখানে আমাদের কন্টেন্টটা তখন ওয়েবসাইট হয়ে যাবে, ওয়েবসাইট হয়ে যাবে। দেন ইমেজের লিঙ্কটা, আমরা কোন লিঙ্কটা আসলে শেয়ার করার সময় আমরা দিয়ে দিব। লাইক আমি যেমন বললাম আর কি, যে আমাদের হয়তো HTTP, ধরেন S কোলন নাকি
এইচটিটিপিএস আইকন থাকে না? এইচটিটিপিএস তারপর হচ্ছে লাইক বিএটি সেজ ব্যাচ 7.com, হ্যাঁ .com, এটার স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ লিঙ্ক ডট জেপিজি। এই এই যখন আমি শেয়ার করব তখন আসলে আমি চাচ্ছি যে এই ইমেজটা যাতে আমাদের প্রিভিউতে চলে আসে, সেই প্রিভিউ ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন ইউআরএল, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে পেজটা আমরা দেখাতে চাচ্ছি। আমরা চাইলে ইন্ডেক্স পেজ দেখাতে যেতে পারি বা আমাদের প্রোফাইল পেজ দেখাতে পারি। সো আমাদের অনেক এইখানে তখন অনেক সময় ভাই প্রোফাইল, এটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ ডিভাইসে বা মানে মোবাইল ডিভাইসে দেখা যায়, কিন্তু ডেস্কটপ ডিভাইসে দেখা যায় না। এটা রিজনটা কি? ওই যে রেসপন্সিভ ইস্যু, শো ঠিক হাইট আছে। ট্যাবে দেখাবে, মোবাইলে দেখাবে না। মানে ডিভাইস রিলেটেড যে, ওকে আমাদের যদি মিডিয়াম ডিভাইস হয় বা স্মল ডিভাইস হয় বা লার্জ ডিভাইস হয় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা স্টাইল দিব আর কি, তাই না, আমাদের ওয়েব পেজ যখন করব। সো এই ইস্যু আর তখন থাকবে না যদি আমরা রেসপন্সিভভাবে তৈরি করি। সো প্রোফাইল ডট সাপোজ এইচটিএমএল এই পেজটা আমাদের দেখাবে। সো এই যে আমরা ইউআরএল এ সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমরা যে প্রোফাইলের ডেসক্রিপশন দেখাতে চাচ্ছি সেই ডেসক্রিপশনটা এখানে আমরা বলে দিব, তাহলে সেই শর্ট ডেসক্রিপশনটা এখানে চলে আসবে। আর টাইটেল হচ্ছে ধরেন সরি ব্যাচ 7 প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্ট হচ্ছে এটা আমরা আসলে দেখাতে চাচ্ছি, প্রোফাইল প্রজেক্ট এটা আমরা দেখাতে চাচ্ছি। সো এইটার যে ইফেক্টটা সেটাই যে এক ভাইয়া বলছিল যে কিভাবে আমরা শেয়ার করতে পারি। সো ধরেন গিটহাব, সরি এটা আমরা বলি যে সার্চ দেই। কারণ মেসেজে লিঙ্কটা সেন্ড করলে ই কমার্স প্রজেক্ট গিটহাব লিংক, এরকম কিছু দিয়ে আমরা সার্চ দিলাম, তখন আমাকে সে এখানে একটা কিছু দিল আর কি। হ্যাঁ, সো ধরেন আমি এই লিংকে গেলাম, এই লিংকটা আমি কপি করলাম, কপি করে ধরেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ হবে না, হোয়াটসঅ্যাপেও তো হওয়ার কথা, তাই না? ভাইয়া এখানে যদি হুম, দেখতে সমস্যা হয়, আমি স্ক্রিনশট দিয়েছি, চ্যাট বক্সে দেখেন, ওখানে সুন্দর করে আপনি দেখাইতে পারবেন আমার ওকে চ্যাট ওকে, বক্স। ঠিক আছে, আমাদের এই জুমের চ্যাট বক্সে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে আমি দিচ্ছি, কারণ হোয়াটসঅ্যাপ থেকে যাতে ডেস্কটপে ওটা শো করাইতে পারবেন না মেবি, আমার যতদূর মনে হয় আচ্ছা, ডেস্কটপে লিংক ওকে, হয়ে থাকে। হ্যাঁ, এই যে রাইট। চ্যাট বক্সে আমি তো দেখেন এই যে এই লিঙ্কটা, এটা তো ওটা, হোয়াটসঅ্যাপেই শেয়ার করা আর কি, সিআরএম হ্যাঁ, প্রজেক্ট। কিন্তু দেখা যাচ্ছে না এখানে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মানে আমি যে তা শো আপনাকে করছি এটা, ডাউনলোড করতে হবে, এটা ডাউনলোড করতে হবে, আপনি ডাউনলোড না করলে আমরা দেখতে পাবো। না না, এটা হলো না আপনি ওই যে ভাইয়া আবার যে পেজটা বুঝে দেখাচ্ছে আসছে তো। ওইটা, ভাইয়া দেখা যাচ্ছে পেজ এই যে দেখাচ্ছে। সিআরএম প্রজেক্টটা দেখা যাচ্ছে, হ্যাঁ সিআরএম দেখা প্রজেক্ট। যাচ্ছে এটা। তাহলে তো দেখা যাচ্ছে এই যে পাশে যে একটা ইমেজ আসছে, হ্যাঁ, টাইটেল আসছে, এটা লিংক আসছে, এই যে docs.google.com, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন আসছে, ও এটা ইউআরএল ডেসক্রিপশন, এটা টাইটেল, এটা ইমেজ, আসছে এভাবে তো। আসলে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে ভাইয়া আর কি। হোয়াটসঅ্যাপে যেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক গুলা দেয় না জুম ক্লাসের, ওখানে সুন্দর করে দেখানো যায়। রাইট, জুম ক্লাসে মেইনলি আমরা বুঝলেই হচ্ছে আর কি। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপটা এখানে আবার লিঙ্ক করতে হবে, ঠিক আছে। সো এইটা আমরা নেক্সট ক্লাসে একেবারে আমি আবার লাইভ দেখাবো আর কি, লাইভ দেখাবো, যদি আমি নেই বা মুবেন ভাইয়া যদি নেয়, ওনারা লাইভ দেখাবে, এটা আমি বলে দিব আর কি। মেইনলি আমি দেখাবো আর কি, শর্ট ইয়ে হলেও আমি দেখাবো আর কি, লাইভ ডোমেইন হোস্টিংয়ে আমরা এটা লাইভ দেখবো। সো ওপেন গ্রাফ, এটার মিনিমাম এই কয়টা রুলস আছে। হ্যাঁ, এটা একটা প্রোটোকল, এই কয়টাই রুলস আছে। ভাই আজকে কি ক্লাস শেষ নাকি? হ্যাঁ, আজকের টপিক শেষ না, আমি এখনো কোড
এটা রংলি ক্লোজ করে ফেলছি। আচ্ছা, তো মেনলি হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল, এইচটিএমএল এর যে কয়টা ইয়ে ছিল, ওপেন গ্রাফের মেইন যে প্রপার্টিগুলো ছিল, টাইটেল, টাইপ, ইমেজ, ইউআরএল, ডেসক্রিপশন, এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। এরপরে কিন্তু আরো দুই একটা আছে, লাইক সাইট নেম বোধহয় দেওয়া যায়, তাই না? সাইট নেম দেওয়া যাবে। সাইট নেম দেওয়া যায়, লোকাল দিয়ে ল্যাঙ্গুয়েজ সেট করা হ্যাঁ, যায়। ল্যাঙ্গুয়েজ সেট করা যায়, সবই দেওয়া যাবে। এখন এগুলো কি আমাদের কোথায় আছে? এই যে ogp.me, এখানে গেলে ডিটেলস এখানে বলে দেওয়া আছে। আমরা আসলে ওইটা লাইভ দেখে আমাদের যা যা লাগে, যেসব চেঞ্জেস লাগবে, নিজেরা যখন এটা প্র্যাকটিক্যাল করব, নিজেরা যখন এটা নিয়ে আরও বেশি রিসার্চ করব, তখন এই ইউআরএল থেকে আমরা জিনিসগুলো নিয়ে দিয়ে দিব আর কি। ঠিক আছে? যদি কোনো আমরা এরর আসে ওইখানে যে হ্যাঁ কোনো একটা প্রবলেম হচ্ছে, গুগলে তো সার্চ দিব, আমাদের চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, তারপর আরেকটা কি আছে এটা, ভিএস করে যেটা গ্রক আছে, কো পাইলট আছে। কো পাইলট আছে, হ্যাঁ এই বিষয়গুলো আছে। ওগুলো তো সার্চ দিব, বাট বেটার আগে এই ডেসক্রিপশনটা পড়ে সলভ করার ট্রাই করব। এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের টপিকস।